আজকে টক উইথ তালুকদারে আমরা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপারে আলোচনা করেছি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমার সাথে আছেন রুশদিনা খান, যিনি অনেক বছর ধরে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরেই ট্রেনিং দিয়েছেন অনেককে, একই সাথে অনেক কর্পোরেট কোম্পানিতে কাজ করেছেন। সো আমরা আজকে ইমোশনাল ইন্টেলিজেন্সের ইমপ্লিকেশন টোটালি ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে একই রকমভাবে অন্টারপ্রেনারদের জন্য এটা কতখানি ইম্পর্টেন্ট সেটাও মোটামুটি অনেক কিছু কভার করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত বরাবরের মতো যে আজকের টপিকটাও সবাই অনেক অনেক বেশি পরিমাণ আনন্দ নিয়ে দেখবেন। আপু, ইমোশন ব্যাপারটা তো খুবই ধরেন ইমোশন তো কন্ট্রোল করার জিনিস না, ইমোশন একদম খুবই আবেগী একটা জিনিস, কান্নাকাটি হুলস্থুল একটা জিনিস, এটার সাথে তো ইন্টেলিজেন্স কোনোভাবেই যায় না। মানে ইমোশন এবং ইন্টেলিজেন্স আমার কাছে মনে হয় যে খুবই বিপরীত টাইপের একটা শব্দ। তাহলে এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি, মানে কীভাবে আসলো? আচ্ছা, এইটা মানে খুব মজার একটা কথা বলে, যেটা আমরা সবাই আসলে এতদিন বিশ্বাস করতাম। কথা আছে না, ইটস এ মিথ, যে আমরা ইমোশন কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, আসলে না, ইমোশন তো অরিজিনালি তৈরি হয়, আর এই যে তৈরি হওয়ার প্রসেসটা ইটস ভেরি ন্যাচারাল। এটা একটা মানুষ যখন থাকবে তার মধ্যে ইমোশনস তৈরি হবে। আর কীভাবে তৈরি, এটার পিছনে আরেকটা গল্প, সেটা একটু পরে বলছি। আগে এই জায়গাটা, যে কথাটা তুমি বললে শুরু করলে যেটা দিয়ে, সেই কথাটা নিয়ে আগে বলে নেই। একটা ইমোশন যখন তৈরি হয় তখন তো সেই ইমোশনটা আস্তে আস্তে সামনে আসে, সারফেসে আসে। তখন আমরা কিছু আমাদের অনেক রকম প্রকাশভঙ্গি দিয়ে আমরা সেটাকে প্রকাশ করি। ইমোশনস তখনই আমরা বলি যে ইমোশনটা বের হয়ে আসছে। হ্যাঁ, আমাদের অনুভূতিগুলো প্রকাশ হয়, বের হয়। কিভাবে বের হয়? মুখের কথা দিয়ে, আমাদের চেহারার যে একটা পরিবর্তন হয়, আমাদের আচার আচরণ, হাত পা নাড়ানো, আমি এখান থেকে উঠে চলে গেলাম, কখনো হয়তো রাগ হয়ে চলে গেলাম, সেটাও একটা প্রকাশ। কখনো আস্তে আস্তে হেঁটে রিল্যাক্সিং দিয়ে চলে গেলাম, সেটাও একটা প্রকাশ। বিভিন্নভাবে আমরা তখন প্রকাশ করি। তো আমরা ভাবি ইমোশনাল কন্ট্রোল করা যায় না বলেই ওই জিনিসটা ওরকম হয়। কিন্তু এই ইমোশন থেকে ওই প্রকাশটার মধ্যে একটা যে পাথওয়ে আছে, এই যে একটা প্রসেস, হ্যাঁ, প্রথমে ইমোশন, তারপর তার প্রকাশ, এই জায়গাটাতে আমরা একটা কন্ট্রোলিং ইউনিট বসাতে পারি চাইলে। অর্থাৎ আমার প্রকাশটা কেমন হবে। অনেক সময় আমরা যদি মনে করি যে একটা ইমোশনের প্রকাশটা আমার জন্য খুব একটা সুখকর হবে না, খুব একটা আমি লাভবান হব না, আমার জন্য লাভজনক হবে না, তখন আমরা কী করি, তখন প্রকাশটাকে বদলাই। যেমন আমাকে অফিসে হয়তো কেউ একটা কঠিন কথা বললো, কঠিন কথার উত্তর আমি যদি কঠিন কথাই শোনায় দিই, তাহলে দেখা যাচ্ছে কি ওই শোনানোর পরের ফলাফলগুলো, কনসিকুয়েন্সগুলো আমার জন্য খুব একটা লাভজনক হবে না, আমার জন্য বেনিফিট হবে না, আমার হেল্পফুল হবে না, আমার জন্য বরং আরও কষ্টকরই হবে হয়তো। হ্যাঁ, কনসিকুয়েন্স আসতে থাকবে একটার পর একটা। তাহলে আমি কি করবো, আমি তাহলে কঠিন কথা শোনার পরেও হয়তো কঠিন কথাটা বলবো না, অথবা কথাটা বলবো ঠিকই, সঠিক রিপ্লাইটা দিব, রাইট রিপ্লাই, অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই, কিন্তু সেটা কঠিনভাবে হয়তো বলবো না, এমনভাবে বলবো সেটা যেন অ্যাকসেপ্টেড হয়। তো এই যে এমনভাবে আমার ইমোশনটাকে আমি রেগুলেট করছি। হ্যাঁ, আসলে কন্ট্রোল করি না, আমরা রেগুলেশন করি, যে যেখানে যেটা প্রকাশ। ভালোবাসাও কিন্তু একটা ইমোশন, তাই না? তো আমরা কি ভালোবাসা প্রকাশ করি না? করি। যেখানে ভালোবাসা প্রকাশ করার দরকার সেখানে আমরা করি। বাচ্চাদের জন্য মায়ের ভালোবাসা মা তো প্রকাশ করবে, আরো বেশি বেশি প্রকাশ করে। হ্যাঁ, ভাই বোনের মধ্যে ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা, বাবা মা, হ্যাঁ, চারিদিকে বন্ধুদের প্রতি ভালোবাসা, বিভিন্ন রকম ভালোবাসা আমরা কিন্তু সময় মতো প্রকাশ করি। মাঝে মাঝে কিন্তু আবার এটাও ঠিক যে আমরা মাঝে মাঝে ভালোবাসা তৈরি হলো আমরা দুর্বলতা ভেবে প্রকাশ করতে চাই না। তার মানে কি, ওইখানে আমি দেখছি যে আমার কোনো একটা লস হতে পারে, ওখানে আমার একটা ক্ষতির কারণ হতে পারে এই ভালোবাসাটা, তখন আমরা ভালোবাসাটাকে কন্ট্রোল করি। কিন্তু আসলে ভালোবাসাটা কিন্তু কন্ট্রোল করছি না, আমরা কন্ট্রোল করছি কি, প্রকাশটাকে। আচ্ছা, এই যে প্রকাশটাকে যে আমরা কন্ট্রোল করছি, ইটস আ ম্যানেজমেন্ট প্রসেস, তাই না? রেগুলেট করছি, ম্যানেজমেন্ট প্রসেস। কোনটাকে আমি বাড়তে দিব, বের হতে দিব, কোনটাকে আমি বের হতে দিব না, বা কোনটাকে আমি বের হতে দিব কিন্তু ইন আ মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, যে জিনিসটা আমার এবং আশেপাশের মানুষদের জন্য লাভজনক হবে, আমার সাথে অন্য মানুষদের সম্পর্ক নষ্ট করবে না, বরং সম্পর্কের উন্নতি করবে, ফ্যামিলি লাইফে আমাকে হেল্প করবে, কর্মস্থলে আমাকে হেল্প করবে, আমার ক্যারিয়ারে হেল্প করবে, আমার জাগতিক বিষয়ে আমাকে হেল্প করবে। তখনই এটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা ইমোশনাল হই যে কোনো ব্যাপারে, আমার রাগ হচ্ছে বা ক্ষোভ হচ্ছে, যদি আমি নেগেটিভ ইমোশনের কথাগুলো বলি, তখন কি মানে আমাদের ভিতরে এই লজিক গুলো কাজ করার কথা, মানে ওই ট্রাইডগুলো তো আমাদের নর্মালি তখন কাজ করে না। এটা হচ্ছে কি বেস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা মানে আমি বলে দিলাম, তুমি নিয়ে নিলে, তাহলে আসলে হতো না। তুমি এই কোয়েশ্চেনটা না করলে আমাদের মানে যারা আমাদের এই ভিডিওটা দেখবে তাদের অনেকের কাছে এটা এই কোয়েশ্চেনটা আস্তে আস্তে আসবে। প্রথমে আমরা নিয়ে নিই যে হ্যাঁ, এক্সপ্রেশনটা আসলে কন্ট্রোল করা যায়। অ্যাট দি সেম টাইম বেশিরভাগ সময় যখন খুব স্ট্রং ইমোশনের শিকার আমরা যখন হই, মানে আমরা যখন ভিকটিম হই, খুব স্ট্রং একটা ইমোশন, মনে করো ভয়ানক রেগে গেলে মানুষ কি করে, আমরা তো দেখি ওই মানুষের হয়তো শির দ্বারাগুলো এরকম ফুলে উঠছে, হ্যাঁ, রগ ফুলে যাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, তার মানে
হি অর শি হ্যাজ গন বিয়ন্ড কন্ট্রোল, সে তার অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারছে না। তো সেই অবস্থা মানুষ কিভাবে লজিক্যালি বুঝবে যে এই অ্যাঙ্গারটা প্রকাশ করবে কিনা? এই জিনিসটা ওভারনাইট কিন্তু হবে না। আচ্ছা, হ্যাঁ, তার মানে ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস। আমি অল্প অল্প করে ছোট ছোট স্টেপ নিয়ে আমি আগাতে পারবো, এবং প্রতিদিনের অল্প অল্প প্র্যাকটিসের মাধ্যমে একটা সময় আমি এটাকে মাস্টার করতে পারবো। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের এই যে কন্ট্রোলিং, এই যে ম্যানেজমেন্ট ফ্যাক্টরটা, এই ম্যানেজমেন্ট ফ্যাক্টরটা আসলে একদিনে সম্ভব না। ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিট। প্র্যাকটিস করতে করতে একটা সময় হ্যাবিটে পরিণত হয়। আমার নিজের মধ্যে হয়েছে, তুমি চাইলে তোমার মধ্যে হবে, এবং হয়তো অলরেডি করেছো, তুমি না জেনেই হয়তো করেছো। যারা খুব আর্লি এজ থেকে এই ইমোশনাল ম্যানেজমেন্টটা অনেক বেটার হতে পারে স্বাভাবিক অন্য 10টা মানুষের চেয়ে। আবার অনেকে আছেন যারা কিনা একটা সার্টেন এইজ চলে গেল, তো লাইফে একটা অধ্যায় শেষ হয়ে গেল, স্টিল তার ওই ইমোশনাল কন্ট্রোলটা বা ইমোশনাল ম্যানেজমেন্টটা তুলনামূলকভাবে অনেক কম। এই জিনিসগুলো কেন হয়? মানে যে আর্লি এজ থেকে পারে, আমি সে প্র্যাকটিস করতে পারে না, আর যে হয়তো একটা সার্টেন এজ লাইফে পার করে এখনো স্ট্রাগল করতেছে, সে হয়তো ট্রাই করতেছে অনেক এটা ব্যালেন্স করা, ম্যানেজ করা, সে পারতেছে না। এইটা কেন হয়? আমি শুরুর যে প্রশ্নের উত্তরটা তখন বলেছিলাম না যে একটা এই গল্পটা পরে বলবো, এটা হচ্ছে সেই গল্পটা। আচ্ছা, যে এক একজনের কেন এক এক রকমের হয়। তাহলে কোনো ইমোশন খুব স্ট্রংলি বের হয়ে আসলো, আমি কন্ট্রোল করতে পারলাম না, আমি রেগুলেট করতে পারলাম না। কন্ট্রোল কথাটা না বলে আমরা বলি রেগুলেশন বা ম্যানেজমেন্ট। রেগুলেট করতে পারলাম না। আবার কোনো ইমোশনকে আমি পারলাম, আবার কেউ পারলো কেউ পারলো না। মানুষের পার্থক্য তো হয়। আবার এই পার্থক্যটা আবার কি, একটা মানুষের মধ্যে বিভিন্ন ইমোশনসের ক্ষেত্রে এক এক রকমের আমরা ম্যানেজ করতে পারি। কোনোটা ভালো ম্যানেজ করতে পারি, কোনোটা কম ম্যানেজ করতে পারি। আচ্ছা, ইমোশনসের বিষয়টা অনেকটাই জেনেটিক্যাল, ইমোশন জেনেটিক্যাল। হ্যাঁ, ইমোশনসের যে এই যে ইমোশনস তৈরি হওয়া, আমি কোন কথাটা রাগ হব এই জিনিসটা, এবং রাগটা যে খুব বেশি পরিমাণে হবে কি কম পরিমাণে হবে, এটা অনেকটাই জেনেটিক্যাল। আচ্ছা, এটা আমাদের ব্লাড থেকে আসে, আমাদের ডিএনএ থেকে আসে, আমাদের প্যারেন্টসের কাছ থেকে আসে। এবং শুধু এটাই না, জেনেটিক্যালের বাইরে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি, আমাকে এখন ছোটবেলা থেকে কেমন ট্রেনিং দেওয়া হয়েছে। এখন আমি যদি খুব সিম্পল একটা জিনিসে বলি, যে আমাকে ছোটবেলা থেকে খুব কন্ট্রোল একটা এনভায়রনমেন্টের মধ্যে আমাকে বড় করা হয়েছে, যেখানে আমাকে কন্ট্রোল করা হয়েছে এবং যেখানে আমাকে কন্ট্রোল শেখানোও হয়েছে, তাহলে তো স্বাভাবিকভাবে আমার মধ্যে কন্ট্রোলটা তৈরি হবে ছোটবেলা থেকে। আমি বুঝবো যে আমি এমন কোনো ধরনের এক্সপ্রেশন বের করবো না, এক্সপ্রেস করবো না আমার ইমোশনসকে, এবং সব জায়গাতে আমি জানি যে এইটুকু আমার হচ্ছে গিয়ে লাইন, এই লাইনের বাইরে আমি যাবো না। সো আই এম আ ভেরি কন্ট্রোল পারসন। আমার মধ্যে ওই এক্সপ্রেশনটা এত বেশি আউটবার্স হবে না, সহজে পারতপক্ষে আউটবার্সগুলো হবে না। এটা হচ্ছে কি, সেই মানুষটাকে আমি ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে এসেছি। অ্যাট দি সেম টাইম এই মানুষটাকে ট্রেনিং দিয়ে আসলে দেখা গেল, একটা মজার গল্প যদি আমি বলি, কোনো এক জমিদারের ছেলে, সেই জমিদার বাবার রাগটা তার মধ্যে রয়ে গেছে, কিন্তু বাবাকে কিন্তু সে হারিয়েছে ছোটবেলায়। সে বড় হচ্ছে ঠিকই, অন্য একটা পরিবেশে বড় হচ্ছে, যেই পরিবেশের সাথে তার ব্যাকগ্রাউন্ডের কোনো মিল নাই। সে কিন্তু জানেও না হয়তো যে তার বাবা কেমন ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু ওই রাগটা রয়েছে, ওই যে ইমোশনাল ফ্যাক্টরগুলো রয়েছে, যেই জিনিসগুলো তার বাবার মধ্যে কিছুটা হলেও ছিল। বাবার কিছু কিছু জিনিস সে কিন্তু ইনহেরিট করেছে বাই ব্লাড, ওই যে জেনেটিক্যাল, তাই না, জেনেটিক্স। তো এই জিনিসগুলো খুব কমন, খুবই কমন। আচ্ছা, অ্যাট দি সেম টাইম তার মানে কি আমরা জেনেটিক্সের হাতে ধরা, হ্যাঁ, আমরা কি তাহলে সারেন্ডার করবো না? আসলে এটা শেখা যায়, এটা তৈরি করা যায়। ওই যে বললাম, বাই প্র্যাকটিস, বাই ক্রিয়েটিং দি হ্যাবিট, এটা সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। বাট সবার আগে তো আসলে আমাকে প্রথম যেটা করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। রাইট, এক্স্যাক্টলি আমি আসলে কি করতে চাচ্ছি, বা আমার ইমোশনগুলো এখন কোন স্টেজে আছে। একদম এক্স্যাক্টলি। আইডেন্টিফাই না করলে ওই জায়গাটায় আসলে ওই রোগ ধরার মতো। ডাক্তার যদি রোগটা ধরতে নাই পারে, তাহলে তো সে বুঝবে না যে রোগটাকে কিভাবে ম্যানেজ করবে। এই জন্য সবার আগে হচ্ছে রোগটা ধরতে হবে। বাট ইমোশন নিয়ে আমাদের ধরেন অনেকের কিছু বদ্ধমূল ধারণা থাকে, যেমন ইমোশনটাকে আমরা ওইভাবে করে না বুঝে আমরা হয়তো বলি আমি এমনই। মানে আমরা এক্সপেক্ট করি যে ধরেন আমি একজন রাগী মানুষ, আমি খুব ছোট ছোট কারণে খুবই সেনসিটিভ বিহেভ করি, চিৎকার চেঁচামেচি হুলস্থুল করি। বাট আমি এক্সপেক্ট করি যে আমার সারাউন্ডিং এ যারা আছেন, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, আমার কলিগস, তারা এই জিনিসটাকে কম্প্রোমাইজ করবে, বা তারা এই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করবে, আমি করবো না। মানে আমার ভিতর যে চেঞ্জটা দরকার সেটা আমি নিজে না করে আমি এক্সপেক্ট করি যে আমার সারাউন্ডিং চেঞ্জ হয়ে যাবে। এটা কি হয় না? এটা খুব কমন। কেন হয় আমি বলি, মানে কোন কোন ক্ষেত্রে হয়, কিছু কেসেস আমি বলি। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি যেখানে কেউ আমাকে কোনোদিনও বলে নাই যে আমার মধ্যে কিছু পরিবর্তন দরকার আছে, আমাকে চেঞ্জ হতে হবে। দে হ্যাভ অ্যাকসেপ্টেড মি দি ওয়ে আই অ্যাম, এবং আমার মধ্যে ভুল ত্রুটি কেউ আমাকে সংশোধন করতে আসে না। আবার অনেক সময় হয় কি, বেশি সংশোধন করতে আসে, আমি তখন একদম মানে হিতে বিপরীত হয়ে যায়। আমি কোনো সংশোধনের মধ্যে দিয়ে যাব না, বিকজ আমাকে অতিরিক্ত কারেকশন করা হয়েছে, অতিরিক্ত শাসন করা হয়েছে।
দুটোর একটাও কিন্তু হয়, তাই না? হয় বেশি শাসনে, বলে না যে বেশি শাসন করতে গিয়ে বিগড়ে গেছে, আবার একদম শাসন করেনি বিগড়ে গেছে, তাই না? এরকম বিভিন্ন সিচুয়েশনে একটা মানুষ যখন বড় হয়, যেই লেসনটা, তার যে ট্রেনিংটা, তার যে ইয়াং লাইফের ইয়াং এজের ট্রেনিংটা যখন তার জন্য রাইট হয় না, তখন কিন্তু বড় হয়ে একটা সার্টেন এজের পরে তখন তার মধ্যে সংশোধন, এই ইমোশনাল রেগুলেশন যেগুলো, মানে এক্সপ্রেশনের রেগুলেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আসা, তৈরি করা, হ্যাবিট, প্র্যাকটিস, এই জিনিসগুলো তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। অনেক প্র্যাকটিসের পরে দেখা যাচ্ছে তার মধ্যে কাজ করছে না। আচ্ছা, এখন আমি বলি পার্সন এ, সে ছোটবেলা থেকে খুব কন্ট্রোল, খুব একটা রিল্যাক্সিং এনভায়রনমেন্টে বড় হচ্ছে এবং তাকে অনেক ভালো শিক্ষা দিয়ে বড় করা হচ্ছে, তাকে অনেক ইন্টেলিজেন্ট ওয়েতে বড় করা হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে, শেখানো হচ্ছে, হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, হাতে খড়ির মতো করে শেখানো হচ্ছে কিভাবে সে তার এক্সপ্রেশনগুলোকে কন্ট্রোল করবে এবং কিভাবে এটা তাকে হেল্প করবে তার ভবিষ্যতে। সে ছোটবেলা থেকে শিখে শিখে বড় হচ্ছে, তার মধ্যে তো এই ফ্যাক্টরগুলো বিপুল পরিমাণে আমরা পাবো, এই ভালো এক্সপ্রেশনগুলো, হ্যাঁ, এই কার্যকরী এক্সপ্রেশনগুলো, এফেক্টিভ এক্সপ্রেশনগুলো আমরা খুব ভালোভাবে পাবো, খুব ভালোভাবে আমরা তার মধ্যে এটা প্রতিফলন হতে দেখবো, তাই না? পার্সন বি, যাকে এটা কখনো বলা হয় নাই, অথবা হয়তো বেশি বলা হচ্ছে, যে একটু আগে যে কেসটা বললাম, তো তার মধ্যে নিজেকে সংশোধন করার কোনো ইচ্ছা তার মধ্যে নাই, তৈরি হয় নাই। আচ্ছা, যে মানুষের মধ্যে ছোটবেলা থেকে সংশোধনের কোনো ইচ্ছা যার মধ্যে তৈরি হয় নাই, যে ছোট থেকেই এই ব্যাপারে, সংশোধনের ব্যাপারে খুবই রেজিস্ট্যান্ট, সে এই জায়গাটাতে খুব বাধা দেয় মানুষকে, মানে কেউ তাকে কিছু বলতে গেলে সে কিন্তু রেজিস্ট করে যে সে চেঞ্জ হবে না, সে হি অর শি ইজ হ্যাপি দি ওয়ে দে আর। আচ্ছা, এই দুটো মানুষের মধ্যে, এই দুটো মানুষ যখন বড় হবে, মনে করো তাদের বয়স হয়ে গেছে এখন 25 বা 30 বা 35 বা 40, এখন তাদের দুজনেই উপলব্ধি হচ্ছে একজনকে তার বস অথবা তার পার্টনার, তার স্পাউস, কেউ একজন ডেকে বললো যে তোমার মধ্যে এই স্বভাবগুলো তুমি পরিবর্তন করো, হ্যাঁ, তোমার মধ্যে কিছু কিছু স্বভাব আমি দেখতে পাচ্ছি, এই রিয়াকশনগুলো, এই আউটবার্সগুলো, এগুলো একটু কন্ট্রোল করতে হবে। সেই জিনিসটাকে গভীরভাবে নিল এবং ছোটবেলার স্মৃতি তার মনে পড়ে গেল, তার কনসিয়াসলি না মনে পড়লো, তার তো সাবকনসিয়াসে এই স্মৃতিগুলো আছে ছোটবেলা থেকে, কিভাবে তাকে এগুলো ট্রেনিং দেওয়া হয়েছে, সে আস্তে 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 তার মধ্যে পরিবর্তনগুলো আনা শুরু করলো। এখন পার্সন বি, যে সে তো শুরু থেকে রেজিস্ট্যান্ট, তাকে উপলব্ধি দেওয়া হলো তোমার মধ্যে এগুলো কন্ট্রোল করতে হবে, সে তখন কি বলবে? সে তখন তার তো একটা কমন ডায়ালগ আছে, তাই না, যে আমি এমনই, হ্যাঁ, মেনে নিতে পারলে তোমার জন্য ভালো। তো এখন সাফার করে হচ্ছে কি দ্বিতীয় ব্যক্তি, কারণ প্রতিকূলতা, তাই না, এর মধ্যে তাকে বেঁচে থাকা, তার সার্ভাইভাল তখন ডিফিকাল্ট হয়ে যায়, তো তাকে অনেক সাফার করতে হয়। আচ্ছা, সে একটা সময় ভাবে যে আচ্ছা, ওই মানুষটাকে ফিডব্যাক দেওয়া হলো, ওই মানে যদি একজন আরেকজনকে চেনে, মনে করে এই দুজন একজন আরেকজনকে চেনে, দুজনে বন্ধু, সে বললো আমার বন্ধুকে ফিডব্যাক দেওয়া হলো, সে এটা ডেভেলপ করতে পারলো, আমাকে ফিডব্যাক দেওয়া হলো আমি ডেভেলপ করতে পারলাম না, তার মানে ইট ইজ নট টু বি ডেভেলপড, ইট ক্যানট বি ডেভেলপড, তার মানে ডেভেলপ করা যায়, এটাই একটা ভুল ধারণা, এটা একটা মিথ। আসলে কিন্তু এটা মিথ না, ও ডেভেলপ করেছে বিকজ ওর মধ্যে শুরু থেকে ওই মাইন্ডসেটটা আছে, ইটস আ মাইন্ডসেট, অ্যান্ড দিস পারসন হ্যাজ গ্রু আপ উইথ দিস মাইন্ডসেট, এই মাইন্ডসেট নিয়েই সে কিন্তু বড় হচ্ছে, তার মধ্যে একটা মাইন্ডসেট আছে যে সে এটা চেঞ্জ চাইলেই তার নিজের মধ্যে পরিবর্তন আনতে পারে, মানুষ পরিবর্তনশীল। আর দ্বিতীয় ব্যক্তি, যে তার মধ্যে একটা মাইন্ডসেট আছে পরিবর্তনশীল আমি না, এবং সবাই ডেভেলপ করতে পারে না, সে কিন্তু শুরুতেই সারেন্ডার করে দিয়েছে। আমি কি বোঝাতে পারছি? তো অনেকটাই আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং আমাদের জেনেটিক, এই জিনিসটা অনেকখানি আমাদের এই এক্সপ্রেশনগুলোকে রেগুলেট করে, কিন্তু তার মানে এই না যে আমরা পারবো না, ওভারকাম করা যায় না। এমনি আমাদের সোসাইটিতে মানে যে ইমোশনাল যে কন্ট্রোল বা ম্যানেজমেন্ট যে ব্যাপারটা, একটা জিনিস আমরা হয়তো ছোটবেলা থেকে শিখায় যে এরকম ব্যাপারটা, যে তুমি ছেলে হয়েছে তুমি কাঁদতে পারবা না, তুমি ছেলে, তোমার এই গিলে ফেলতে হবে, খুবই আর্লি এজ থেকে হয়তো সে তখন দায়িত্বের কিছুই বোঝে না, বাট স্টিল তাকে বড় করা হয়, তোমার একদিন দায়িত্ব নিতে হবে, তুমি কাঁদতে পারবা না, তুমি যে মানুষভাবে ভেঙে পড়তে পারো, এইটা কোনো রকম ভাবে পাবলিকলি শো করা যাবে না, তোমার এটা তোমার দুর্বলতা। হ্যাঁ, এই ব্যাপারটাকে আপনি কি বলেন, বা এটা মানে এটাকে কিভাবে ওভারকাম? তার মানে তো এটাকে আমরা তো সাপ্রেস করে রাখছি, তাই না? আমি কাঁদতে পারবো না, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্টটাকে প্রকাশ করতে পারবো না, এটা তো ইমোশনাল ইন্টেলিজেন্স না। আমি বলছি এটা হচ্ছে গিয়ে আমি ইমোশনটাকে সাপ্রেস করে রাখার চেষ্টা করছি, তার মানে আমি এক্সপ্রেশনটা আনতে পারবো না। হ্যাঁ, এখন আমরা অনেক সময় বলি যে সবার সামনে কেঁদো না, ইটস এম্বারাসিং। আমরা অনেক সময় বলি না যে আমি যদি এখন বলি কর্মক্ষেত্রে, অফিসে গেলে কি হয়, আমার কান্না পাচ্ছে, আমি কাঁদি না, তো কাঁদলেও একা একা কাঁদি, এমন জায়গায় গিয়ে কাঁদি কেউ যেন আমার চোখের পানিটা না দেখে, হ্যাঁ, অথবা বাসায় এসে মনটা খারাপ করি, কারোর সাথে শেয়ার করি, যাকে ভালো লাগে তার সাথে কথা বলি, তখন একটু মনটা ফ্রি হয়। আচ্ছা, আমার আবেগের কথা আমরা নর্মালি অফিসে গিয়ে বলি না, মানে আমাদের প্রফেশনাল সারাউন্ডিং এর মধ্যে আমরা সেটা বলি না, হ্যাঁ, প্রফেশনাল কানেকশনসরা জানে না যে আমি কতখানি আবেগী বা আমারও কষ্ট লাগে।
আচ্ছা, তো এখন এই জিনিসটা আমি যদি কাউকে গিয়ে নাও বলি, পরেও যদি গিলে ফেলি, কোনোভাবে আমি এটা বের করছি না বা কোনোভাবে আমি এটা ম্যানেজিংয়ে আনছি না, সার্ফেসে আনছি না, অর্থাৎ আমি এটা যে আমার মধ্যে আছে সেটাই আমি রেকগনাইজ করছি না, আমি চিন্তাই করবো না যে আমার কষ্ট লাগছে। এটা হচ্ছে কি সাপ্রেশন। হ্যাঁ, আমি সাপ্রেস করে রাখছি ইমোশনটাকে সাপ্রেস করলে যেটা হয়, আমাদের শরীরের, আমাদের যে নার্ভাস সিস্টেমের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি জড়ো হতে থাকে। বিকজ কোন ইমোশনগুলো আমরা সাপ্রেস করি? নর্মালি নেগেটিভ ইমোশন, মানে যেগুলো আর কি আমাদের জন্য ক্ষতির কারণ করে, দুঃখ, হতাশা, রাগ, হ্যাঁ, ঘৃণা, এই যে নেগেটিভ ইমোশনগুলো আমরা যখন খুব সাপ্রেস করার চেষ্টা করি, তখন কি হয়, তখন এখান থেকে নেগেটিভ এনার্জিগুলো জড়ো হতে থাকে আমাদের শরীরের মধ্যে মানে আমাদের নার্ভাস সিস্টেম। বিকজ এটার মানে কন্ট্রোল প্যানেল তো আমাদের মাথা, আমাদের মস্তিষ্ক, এখানেই তো সে তৈরি হয়। তো তখন কি হয়, এই নার্ভাস সিস্টেমের এই নেগেটিভ এনার্জিগুলো আমাদেরকে খুব ইরিটেট করতে থাকে, আমাদের অনেক স্ট্রেস হরমোন রিলিজ হয়। তো স্ট্রেস হরমোন বলতে যে কর্টিসল, অ্যাড্রেনালাইন, এই ধরনের স্ট্রেস হরমোনগুলো, আর আমরা তো জানি যে স্ট্রেস হরমোন শুরুর দিকে অতটা ক্ষতির কারণ হয় না, পরবর্তীতে যতটা হয়, যখন এই রিলিজিংটা কনস্ট্যান্টলি বাড়তে থাকে, কন্টিনিউ করতে থাকে, তখন কি হয়, তখন নানা রকমের স্ট্রেসের এফেক্ট হয়, শারীরিকভাবে আমাদের অসুস্থতা লাগে। এটা তুমি যদি দেখো, অনেকের ক্ষেত্রে খেয়াল করবে যে যারা খুব মানসিক অশান্তির মধ্যে থাকে এবং তাদের লাইফে মানসিক অশান্তিটা তাদেরকে খুব কন্ট্রোল করছে, খুব বেশি প্রভাবিত করছে, তারা এর মধ্যে থেকে বের হতে পারছে না, এইসব মানুষদেরকে দেখবে যে শারীরিকভাবে একটা সময় দুর্বল হয়ে পড়ে। এটা হচ্ছে কি এই যে রিলেশনটা, হ্যাঁ, তার মধ্যে নেগেটিভ ইমোশনস কি করে, নেগেটিভ এনার্জি তৈরি করে, নেগেটিভ এনার্জিগুলো জড়ো হতে থাকে নার্ভাস সিস্টেমে, সেখান থেকে সেই এনার্জিগুলোর কারণে স্ট্রেস হরমোন রিলিজ হয়, স্ট্রেস হরমোন তার এই ক্ষতিগুলো করে। কারণ স্ট্রেসের কারণে তো অনেক ধরনের রোগ তৈরি হয়, অনেক ধরনের রোগের পিছনে হচ্ছে গিয়ে স্ট্রেস হরমোনগুলো। আচ্ছা, তো তার মানে আমরা বুঝতে পারছি যে সাপ্রেস করলে কি হয়, আর আমরা সাপ্রেস কোনগুলোকে করি? ইউজুয়ালি ক্ষতিকারক গুলোকে কিন্তু সাপ্রেস করি, যে না এটা আমি বলবো না, এটা আমি দেখাবো না, এটা আমি জানতে দিব না, কাউকে বুঝতে দিব না, আমার কষ্ট হচ্ছে আমি কাউকে বলবো না, আমার রাগ উঠেছে আমি বলবো না। এই হচ্ছে গিয়ে তোমার এই প্রশ্নের উত্তর। এখন আমরা পরবর্তীতে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা করবোটা কি তাহলে, এক্স্যাক্টলি কি করব তাহলে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা এটাকে রিলিজিং এর জন্য, হ্যাঁ, ইমোশনসের কারণে যে নেগেটিভ এনার্জিটা জড়ো হচ্ছে, রিলিজিং এর জন্য অনেক কিছু করার আছে, অনেকগুলো স্টেপ এখানে ব্যাপার আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা, যেমন রেগুলার এক্সারসাইজ করা, হ্যাঁ, রেগুলার ব্যায়াম করা, হাঁটা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, এই জিনিসের মাধ্যমে যেটা হয়, আমাদের স্ট্রেস হরমোনগুলো কন্ট্রোল থাকে এবং আমাদের নেগেটিভ ইমোশনসগুলো অনেকখানি রিলিজড হয়, অনেকখানি আমরা ফ্রি বোধ করি। হ্যাঁ, কারণ এক্সারসাইজের সময় কি হয়, আমাদের মূল ফোকাসটা থাকে হচ্ছে আমাদের মাসল মুভমেন্টের উপর, তাই না? আমি হাঁটছি, আমার পায়ের মাসলের উপর আমার ফোকাসটা থাকে। আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি যখন আমি লেটস সে এলবোর কোনো একটা এক্সারসাইজ করছি, বা আমি অ্যাবস করছি, হ্যাঁ, বা আমি লেগস করছি, তখন কি হচ্ছে, আমার কিন্তু ফুল ফোকাসটা কিন্তু ওই পার্টের উপর কিন্তু ফোকাসটা থাকে। এই ফোকাসটা কি করে, ইমোশনসটাকে রিলিজ করার অনেকখানি এখানে একটা হেল্প করে, বড় একটা রোল প্লে করে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট কি হয়, আমাদের ওই নেগেটিভ এফেক্টটা কিন্তু এখানে অনেকখানি কন্ট্রোল হয়ে যাচ্ছে। এটা একটা। আরও অনেকগুলো স্টেপ আছে এখানে। আরেকটা হচ্ছে কি, আমরা যখন অনেক সময় হয় না যে আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, আমি ফোকাস করতে পারছি না, আমার থট প্রসেস সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই যে এলোমেলো অবস্থা, আমি কি করি, আমি যদি একটু মেডিটেট করি। অনেকে কমপ্লেন করে, আমি জানি অনেকে কমপ্লেন করে যে আমি মেডিটেশন করতে পারি না, আচ্ছা, আমার মধ্যে ফোকাসটা আসে না। হ্যাঁ, ফোকাসটা আসে না যখন আমি, অনেকের ক্ষেত্রে এটা ট্রু, এটা অনেকের ক্ষেত্রে হয়, ফোকাসটা করা ডিফিকাল্ট হয়। স্পেশালি কখন জানো, যখন আমি এক্সটার্নাল এমন কিছুতে ফোকাস করার চেষ্টা করি যেটা আমার আশেপাশে নাই। তো এই জন্য দি বেস্ট ওয়ে আমি বলবো, দি ইজিয়েস্ট ওয়ে টু মেডিটেট ইজ ফোকাস অন ইউর সেলফ। তোমার শরীরের যে কোনো একটা প্রসেসের মধ্যে তুমি ফোকাস করো, এবং সবচেয়ে অবভিয়াস প্রসেস হচ্ছে গিয়ে তোমার শ্বাস প্রশ্বাস। সবচেয়ে অবভিয়াস প্রসেস, যেটা কখনো থামে না এবং যেটা আমরা খুব ইজিলি খুঁজে পাই, আমরা এটার অস্তিত্ব বুঝতে পারি। যেমন ডাইজেশন হচ্ছে, আমি বুঝতে পারি না, আমার অস্তিত্ব নাই। হ্যাঁ, ঘামছি, কোথা থেকে ঘাম বেরোচ্ছে আমি বুঝতে পারছি না। ঘুমাচ্ছি, ঘুমাই গেলে তো ঘুমাই গেলাম, কিন্তু শ্বাস প্রশ্বাসের যে প্রসেসটা, এই প্রসেসটাকে কিন্তু আমরা বুঝতে পারি, উই নো ইটস এক্সিস্টেন্স। তো এই যে আমি যখন মেডিটেট করব, চোখ বন্ধ করে আমি যদি শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস করি, যদি এইটুক দেখি, দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ফলো করার চেষ্টা করি যে আমার নিঃশ্বাসটা কোন দিক দিয়ে আমি ইনহেল করছি, শরীরে ঢুকলো, কোন দিক দিয়ে আবার বের হচ্ছে, শরীর থেকে বের হচ্ছে, এক্সহেল করছি। এই ইনহেল আর এক্সহেলে ফোকাস করলে অনেকখানি আমরা মেডিটেশনের যে মূল উদ্দেশ্য সেটা আমরা অনেকখানি রিচ করতে পারবো। ইটস আ ভেরি গুড ওয়ে অফ অ্যান ইজি ওয়ে অফ মেডিটেশন। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা যেটা, সেটা হচ্ছে জার্নালিং করা, থট জার্নাল আমরা যেটাকে বলি। হ্যাঁ, রাইট ইউর থটস। আচ্ছা, আমার আজকে কষ্ট পেয়েছি, আমি একটু লিখলাম, কি বিষয়ে কষ্ট পেয়েছি লিখলাম, বা রাগ উঠেছে কি বিষয়ে লিখলাম, ভালো লেগেছে সেটাও লিখলাম।
তো থট জার্নালিং, এটাকে আমরা শর্ট করে বলি থট জার্নালিং, এটা খুব ভালো কার্যকরী একটা উপায়, ভীষণ কাজে দেয় এটাও কিন্তু ইমোশনাল ম্যানেজমেন্ট আমাদেরকে হেল্প করে। আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলে দিই, থট জার্নালে খুব দারুণ একটা এফেক্ট কি, আমি গতকালকে আমার কি হয়েছে, কি কি ইমোশন তৈরি হয়েছে এবং সেই ইমোশনের ফলে আমি কিভাবে বিহেভ করেছি, কিভাবে কি কি এক্সপ্রেশন আমার মধ্যে দিয়ে বের হয়েছে, এই জিনিসটা যখন আমি গতকালকের বিষয়গুলো লিখি বা আজকের বিষয়গুলো বা পরশুদিনের বিষয়গুলো যখন লিখি, তখন কিন্তু আগামীকালকের বিষয়ের ব্যাপারে আমি কিন্তু সতর্ক হয়ে যাব। সেম ইমোশন যখন আবার পরের দিন আবার তৈরি হবে, তখন কিন্তু ওইটার রিয়াকশনটা, ওইটার এক্সপ্রেশনটার ব্যাপারে কিন্তু আমার অনেকখানি কন্ট্রোল চলে আসবে। আমি কিন্তু তখন সতর্ক হয়ে যাব যে কতটুকু রিয়াক্ট আমি করব, কতটুকু আমি এক্সপ্রেস করবো আর কতটুকু করবো না। এখানে থট জার্নাল বড় একটা রোল প্লে করে। আচ্ছা, এটা গেল থট জার্নাল। আর এছাড়াও তো আরও অনেকগুলো টেকনিক আছে, ছোট বড় অনেকগুলো টেকনিক আছে ইমোশনাল ইন্টেলিজেন্সে, যে টেকনিকগুলো আমাদেরকে এই ইমোশনসগুলোকে রেগুলেট করতে হেল্প করে। প্লাস ওই যে বললাম, ইমোশনস রেগুলেশন মানেই হচ্ছে কি আমরা কি এক্সপ্রেশনটাকে রেগুলেট করতে চাই, ওই জায়গাটাতে আমাদেরকে অনেকখানি হেল্প করে। অনেকে এখন হচ্ছে মেন্টাল হেলথ যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে এখন লিটারেলি কিছুটা ইম্পর্টেন্স দেওয়া শুরু করছে, যেটা কিন্তু গেল 10-12 বছর বা 15 বছর আগে অতটা ভাবে ছিল না। মানে মেন্টাল হেলথ নিয়ে কথা বললে তখন আমরা হয়তো বা একটা ট্যাবুর মতো যে ওকে ও হয়তো পাগল বা ওর হয়তো কোনো সমস্যা আছে, এইভাবে করে ব্যাপারগুলো দেখে। মানে আমাদের সোসাইটিতে যে ধরনের প্রবলেমগুলো থাকে, ধরেন অনেক তো ডিপ্রেশন সবারই, মারামারি পিটাপিটি, মানে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি, ধরেন এখানে সোশ্যাল মিডিয়া একটা মেয়ের প্রতি প্রচুর মানুষ যেভাবে করে কমেন্টস করে পাবলিক, যদি আমরা সেলিব্রিটিদের পেজ দেখি, মানে সেখানে দেখবো খুবই অকথ্য ভাষায় বাজে বাজে কথাবার্তা বলতেছে বা বিভিন্ন রকম ভাবে তাদের এক্সপ্রেশন গুলো ওখানে টর্মেন্ট করে, অনেক অপমান করে, হিউমিলিয়েট করে। আবার একই রকম ভাবে সেই লোককে আপনি সরাসরি দেখলে কখনোই বুঝবেন না যে এই লোক এরকম কোনো সময় বিহেভ করতে পারে। কিছুদিন আগে কিন্তু এরকম অনেকগুলো নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একজনের চাকরিও চলে গেছিল একটা এনজিওর, যে বাংলাদেশের এক সেলিব্রিটির পেজে গিয়ে সে কিছু একটা বাজে কমেন্টস করছিল এবং তিনি এখন বড় একটা কোনো এনজিওতে কাজ করেন। কোনোভাবে কিন্তু এটা যায় না তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, একই রকম তার অ্যাক্টিভিটিস। সো এই ব্যাপারগুলো আসলে কেন হয় আপনার মনে হয়? এখানে কি এই মেন্টাল হেলথের কোনো ইস্যুস আছে? বা ডেফিনেটলি আছে। ওকে, হ্যাঁ, আবার ওয়ান সেকেন্ড বলে নেই, এগুলো খুব ন্যাচারাল বিষয়। মানে এই যে আমার মেন্টাল হেলথ নিয়ে আমার যখন প্রবলেম হয়, তখন নানানভাবে আমার আচার ব্যবহারে সেগুলো প্রকাশ হয়, নানানভাবে আচার ব্যবহারের আমাদের প্রকাশ পায় জিনিসগুলো। এখন বেশিরভাগ সময় যেটা হয়, এই যে তুমি বললে না ঘটনাটা, যে এক ভদ্রলোক ধরে নিচ্ছে, এক ভদ্রলোক এমন একটা কমেন্ট করলেন, এই কমেন্টে ওই একজন সেলিব্রিটি, হ্যাঁ, সে অপমানিত বোধ করলো। এখন অপমানিত বোধ করাটা তো খুব ন্যাচারাল একটা রিয়াকশন, কিন্তু সে যে কমেন্টটা করলো, এই রিয়াকশনটা কোথা থেকে আসলো? সে কেন ওনাকে দেখে এতই ক্রুদ্ধ হয়ে গেলেন যে উনি এত বাজে একটা কমেন্ট, এত নেগেটিভ একটা কমেন্ট এভাবে হিউমিলিয়েট করে কথা বললেন? তো দরকার নাই, চেনেও না, হ্যাঁ, পার্সোনালি চেনেও না। তো সম্ভাবনা অনেক বেশি যে উনি হয়তো মেন্টালি খুব আপসেট ছিলেন। খুব মেন্টালি আপসেট থাকলে কি হয়, আমরা ছোটোখাটো নেগেটিভ জিনিস, যে জিনিসটা আমার ভালো লাগে না, সেই জিনিসটা আমার একদম গায়ের কাছে চলে আসে বা চোখের কাছে চলে আসে, আমার অ্যাটেনশনের মধ্যে চলে আসে, তখন কি হয়, আমি হঠাৎ করে স্পার্ক করি, মানে রিয়াক্ট করি। তখন এরকম হয় না যে আমি খুব মেজাজ খারাপ, আমার বাচ্চাটা আমার সাথে সামনে খেলতে খেলতে দিল বলটা একটা লাথি, আমার গায়ে এসে পড়লো, আমি খুব ব্যথা পেলাম। ওকে তো ধমক দেওয়ার কথা না, ও তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, ও তো খেলবেই বলটা। বল খেলতে গেলে বল কোথাও না কোথাও গিয়ে বাড়ি খাবেই, সেই বাড়িটা মা খাক আর দেয়াল খাক, যেই খাক, খাবে তো একজন। এই বাচ্চাটাকে আমি তাহলে ধমক দিব কেন? তার মানে নিশ্চয়ই আমি অলরেডি ডিপ্রেসড ছিলাম, বা অলরেডি আমি অ্যাংজাইটিতে ভুগছিলাম, অলরেডি আমি আপসেট ছিলাম, বা কোনো কারণে ডিস্টার্ব ছিলাম, যে কারণে এই ছোট ছোট জিনিসগুলো আমাকে খুব অ্যাজিটেট করছে। আমি এক্সপ্রেশনটা কন্ট্রোল করতে পারছি না, দিলাম বকা একটা, বা একটা মার লাগা দিলাম, তাই না? এই যে ছোটোখাটো জিনিসগুলো নর্মালি আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের এই পেছনে যে ঘটনাটা, হ্যাঁ, এর আগে যে ঘটনাটা আছে সেটার সাথে কানেক্টেড থাকে। অর্থাৎ আমরা কি করছি, আমরা একটা ইমোশনাল ব্যাগেজ ক্যারি করে নিয়ে আসছি। কোথা থেকে নিয়ে আসছি? একটু আগে যে ঘটনাটা ঘটেছে, কালকে যে ঘটনাটা ঘটেছে, বা 3-4 দিন ধরে একটা ঘটনা ঘটছে, আমি অলরেডি ডিস্টার্বড এবং এটার কোনো সমাধান এখন পর্যন্ত হয় নাই। এই ডিস্টার্বড অবস্থায় এমন কিছু হয়েছে আমার সামনে যেটা আমাকে ট্রিগার করেছে রিয়াকশন করতে। এটা হতেই পারে, সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, মানে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স এখন কোন স্টেজে আছে, বা আমি আসলে মেন্টালি কতখানি সাউন্ড, এটা বোঝার সহজ টেকনিক কি? আচ্ছা, মানে আমি তো ডেফিনেটলি অল অফ সাডেন কোনো কারণ ছাড়া একজন ডাক্তার দেখাবো না। যদি আমি মাথা ব্যথা না পাই বা আমার যদি জ্বর না ওঠে, তখনই তো আমি আসলে ডাক্তার দেখাবো। সো আমি আসলে কোন স্টেজে আমার মেন্টাল এখন সিচুয়েশনটা আছে, বা আমার ইআই এখন কেমন, এটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, একটা তো হচ্ছে কি, যদি আমি বলি মেন্টাল হেলথের একটা পার্ট হচ্ছে গিয়ে ইআই, তাই না? এখন ডিপ্রেশনের একজন রোগী, সেও কিন্তু মেন্টাল হেলথের
একটা পর্যায়ে আছে যেখানে তার হেলথটা হচ্ছে প্রশ্নবিদ্ধ, দিস পার্সন নিডস ট্রিটমেন্ট, নিডস অ্যাটেনশন, নিডস ইন্টারভেনশন বাই আ ডক্টর, তাই না? একটা ডক্টরের ইন্টারভেনশন তার এখন দরকার। তো এখন এই ডিপ্রেশনের অবস্থায় সে গেছে, এক একটা স্টেজ পার করে সে ওই পর্যায়ে গেছে যে এটা এখন একটা ডিসঅর্ডারের পর্যায়ে চলে গেছে। ডিপ্রেশন ইজ এ ডিসঅর্ডার, তাই না? ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু ইমোশনসের আমরা যখন রেগুলেট করতে পারছি না, এটা কিন্তু সবসময় যে ডিসঅর্ডারের দিকে যাবে এমন কোনো কথা নাই। কখনো ছোটোখাটো জিনিসও আমরা বলি যে দিস পার্সন ল্যাকস ইমোশনাল ইন্টেলিজেন্স, মেবি ইটস নট এ ডিসঅর্ডার ইয়েট, হয়তো তার সচেতনতাটাই নাই। হ্যাঁ, তো এটা বিভিন্ন স্টেজে থাকতে পারে, কখনো অ্যালার্মিং স্টেজে চলে যায়। দের আর পিপল উইথ অ্যাঙ্গার ইস্যুস, আমরা জানি না যে কিছু মানুষ আছে কিছুতে রাগ কন্ট্রোল করতে পারে না এবং তাকে আশেপাশের মানুষজন জমের মতো ভয় পায়। তো এই যে পিপল উইথ অ্যাঙ্গার ইস্যুস, এটাও তো ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা সিভিয়ার ল্যাকিং, তাই না? এটা ঘাটতি আছে, ইআই এর ঘাটতি আছে। ইকিউ ঘাটতি থাকলে কিন্তু অ্যাঙ্গার ইস্যুস হয়, এবং এটা একদিনে হয় না, আস্তে আস্তে হতে এই পর্যায়ে বেড়েছে যে এখন তাকে আশেপাশের লোকজন ভয় পায়, সে নিজেও তার রাগটাকে হয়তো ভয় পায়। হ্যাঁ, এরকমও হয় অনেক সময়। তো এখন এইটা একটা অ্যাঙ্গার ইস্যুসকেও যদি, এই অ্যাঙ্গার ইস্যুসও যদি একটা এক্সট্রিম পর্যায়ে দেয়, তাহলে হয়তো ডাক্তাররা এটাকে একটা ডিসঅর্ডার হিসেবে কাউন্ট করবে, তাই না? আচ্ছা, যখন এটা ট্রিটেবল, একটা মানে প্রপার একটা ট্রিটমেন্ট লাগবে, তখন ডাক্তাররা মনে করবে যে হ্যাঁ, এটাকে এখন আসলে আমরা এটা একটা ডিসঅর্ডার পর্যায়ে আসে, তার এখন কাউন্সেলিং দরকার, তাকে এখন রেগুলার মেবি সিবিটি থেরাপি দরকার, হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দরকার, অথবা সাইকোলজিক্যাল অন্য কোনো ধরনের কাউন্সেলিং দরকার, বা হয়তো একজন কোচ তাকে হেল্প করতে পারে। ইমোশনাল ইন্টেলিজেন্স কোচরা অনেক সময় এই ধরনের কেসেস হ্যান্ডেল করে। আচ্ছা, তো এটা তো একটা গেল। এখন কথা হচ্ছে এই জায়গাটায় সে ভালো আছে কি না আছে, সে কোন পর্যায়ে আছে, এটা বোঝার জন্য অনেকগুলো ইন্ডিকেটর আছে। একটা হচ্ছে গিয়ে একটা মানুষ, নর্মাল একটা মানুষ, আমার মতো তোমার মতো, আমরা ধরে নিচ্ছি আমরা নর্মাল, তো আমরা এখন আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আমাদের ইকিউ, হ্যাঁ, আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের ইন্ডেক্সটাকে বলি ইকিউ। বুদ্ধিমত্তা যেমন আইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা বলি ইন্ডেক্সকে আমরা বলি ইকিউ। আমাদের ইকিউটা আমরা যদি মেজার করতে চাই, মনে করো হাইয়েস্ট যদি 15 হয়, 15-এর মধ্যে আমি 14, 13, দিজ আর অ্যাকসেপ্টেবল গ্রেডস, হ্যাঁ, দিজ আর হাই গ্রেডস, মানে স্যাটিসফাইং গ্রেডস। তো এই গ্রেডসে আমরা আছি কিনা সেটার জন্য টেস্ট আছে, বিভিন্ন অনলাইন টেস্ট আছে, আমরা টেস্টগুলোতে অ্যাটেন্ড করতে পারি। এগুলো হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেনার, সাইকোমেট্রিক টেস্ট। তো সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে আমরা আমাদের স্কোরিংটা দেখতে পারি, এবং ওই স্কোরিংয়ের সিস্টেমে এরকম স্কোরটা যখন দিবে তখন তোমাকে ওইটার প্রেডিকশনটা বলে দিবে যে এই স্কোরের মানে হচ্ছে কি এটা হোয়াট ডাজ ইট ডিপিক্ট, হ্যাঁ, এই স্কোরের মানেটা কি, মানে আমি 15-এর মধ্যে 14 পেয়েছি, ইজ এ ভেরি হাই, ইজ এ ইমপ্রেসিভ, হ্যাঁ, অথবা ইজ ইট অ্যালার্মিংলি লো, হ্যাঁ, এই জিনিসগুলো সে ওই টেস্টের লাস্টে আনসার দেওয়ার সময়, মানে ও যখন ফাইনাল রেজাল্টটা দেয় তখন বলে দেয়। এটা হচ্ছে কি ইকিউ মেজারিং এর উপায়। আর যখন একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডারে যখন একজন মানুষ ভুগছে, তার জিনিসটা সে যতখানি না বোঝে, তার চেয়ে অনেক বেশি বোঝে তার পারিপার্শ্বিক মানুষগুলো। তো তাদের সচেতনতা এখানে অনেক বড় একটা রোল প্লে করে। এই জন্য কিন্তু সমাজে এদের চিকিৎসা অনেক কম হয়, কারণ বেশিরভাগ মানুষই সচেতন না। মানুষ ইগনোর করে না, ও তো এরকমই, হ্যাঁ, ও এরকমই করে ইগনোর করো, ওর কাছে যেও না, দূরত্ব বাড়তে থাকে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, একই ছাদের তলা থেকেও তারা একসাথে থাকে না, এরকম অনেক কেসেস আমরা দেখি। তো এই জিনিসটা এই জন্য অনেকখানি আমাদেরকে রিলাই করতে হয় আমাদের আশেপাশের মানুষের অবজারভেশনের উপর, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে সচেতন হতে হয়। আমরা যদি দেখি যে আচ্ছা ইদানিং আমি দেখছি যে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড কেমন যেন দূরে দূরে থাকছে, কি যেন সে একটা অ্যাভয়েড করে, বা আমার সন্তান, আমার মেয়ে আমার কাছে আসে কম, is something wrong with me? So we need to ask that question. Something is not right. রুটিন ওয়াইজ যেটা চলছিল, রেগুলার বেসিসে যেটা একটা রেগুলার প্র্যাকটিস ছিল, নিয়মিতভাবে যেটা চলছিল, সেই নিয়মটাতে ভঙ্গ হচ্ছে, কি যেন একটা সমস্যা আছে। এই সচেতনগুলো আমরা যদি একটু সচেতনতাগুলো নিজের মধ্যে তৈরি করি, তাহলে কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি যে সামথিং ইজ রং উইথ মি। আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে ব্যক্তি জীবনে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারগুলো কিভাবে ডিল করবে না করবে। ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপ্তি তো অনেক বড়, মানে এটা তো আমি শিওর যে অর্গানাইজেশনাল লেভেলেও আছে, বা ইভেন এন্টারপ্রেনার লেভেলেও আছে। সো একটা সবার জন্য মানুষ মানেই তার ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার। এক্স্যাক্টলি, মানে যেটা আমি আগেই বলছিলাম যে এখন কিন্তু প্রতিষ্ঠানগুলো তার এমপ্লয়ীদের মেন্টাল হেলথ, তারপরে হচ্ছে অনেক গুরুত্ব দিচ্ছে, কারণ দিন শেষে তারা ভালো না থাকলে একটা অর্গানাইজেশন কোনোভাবে গ্রো করে না। তো মানে একটা অর্গানাইজেশনে কিভাবে ধরেন এই জিনিসগুলো প্র্যাকটিস হতে পারে, কিভাবে এই জিনিসগুলো তারা শিখতে পারে ইমোশনাল ইন্টেলিজেন্স, বা এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার, আপনি যেটা প্রথমেই বললেন, এটা নর্মালি কিভাবে হয়? মানে আপনি যেহেতু অনেক বড় একটা অর্গানাইজেশনে আছেন এবং সেখান থেকে আপনি আরো বেটার পিকচার আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি
ইন জেনারেল general টার্মস ভাবে যদি বলতে বলি, পারেন, জি। হ্যাঁ, শুধু আমি যেখানে কাজ করি শুধু সেটাই না, আমি যদি ইন জেনারেল বলি, প্রত্যেকটা জায়গাতেই না আমরা এই যে ছোটোখাটো লাইফ স্কিলস, হ্যাঁ, এই স্কিলগুলো শেখার জন্য নিজেদের মধ্যে এই জিনিসগুলো, এই সচেতনতাগুলো তৈরি করার জন্য আমাদের না একটু বড়দের হেল্প দরকার হয়। বড় বলতে আমি বোঝাচ্ছি যারা একটু ভালো বোঝে, হ্যাঁ, মানে আমার থেকে আমি ধরেই নিচ্ছি যে আমার সিনিয়র আমার থেকে ভালো বেশি সচেতন, উনি ভালো বুঝবেন। তো তাদের বিচক্ষণতা, তাদের অবজারভেশন এবং হেল্প, এই জিনিসটা আমাদের একটু দরকার হয়। কারণ অনেক সময় আমি আসলে বুঝে উঠতে পারি না যে এটার গুরুত্ব কতখানি। আমি যদি এখন একটা ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে আমি যদি একটা অফিসে জয়েন করি, একটা কর্মস্থানে আমি যদি জয়েন করি, তো শুরু থেকে তো আমি আসলে এটার সিগনিফিকেন্সটা বুঝবো না যে এটা কতখানি ইম্পর্টেন্ট, হাউ ইম্পর্টেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্স। তো ইমোশনাল ইন্টেলিজেন্স প্র্যাকটিস করা, সচেতনতা, হ্যাঁ, এই টেকনিক ফলো করা, অনেক সময় টেকনিকগুলো আমাদের জানা থাকে না। এখন তো তাও উই হ্যাভ আ লট অফ রিসোর্সেস, অনেক রিসোর্সেস আছে, গুগল সার্চ করলে রিসোর্সেস পাওয়া যায়, কন্টেন্টে অনেক কিছু পাওয়া যায়, অনেক টেকনিক শেয়ার করে, তাই না, অনেক ওয়েবসাইটস আছে। আগে তো সেগুলোও থাকতো না। তো এগুলো থাকলেও আমরা অনেক সময় জানি না ওয়্যার টু লুক, বা ডু উই নিড টু লুক, হ্যাঁ, দি নিড টু লুক অ্যান্ড ওয়্যার টু লুক। তো এটার জন্য আমাদের একটু এক্সপিরিয়েন্স যারা, তাদের একটু হেল্প দরকার। কাজে একটা অর্গানাইজেশনে, একটা প্রতিষ্ঠানে, এটা যারা সিনিয়র ম্যানেজমেন্টে আছেন, যারা সিনিয়র পজিশনে আছেন, তাদের সচেতনতাটা এখানে সবচেয়ে বেশি কাজে লাগে জুনিয়রদের জন্য এবং এন্টায়ার অর্গানাইজেশনের জন্য। যেমন একজন সিনিয়র একজন এমপ্লয়ি যখন চিন্তা করবেন ওনার ইমিডিয়েট টিমের কথা, সেই টিম মেম্বার আবার তাদের যার ইন্ডিভিজুয়াল টিমের কথা চিন্তা করবেন, তারা আবার তাদের যার ইন্ডিভিজুয়াল টিমের কথা, তাই না, অর্গানোগ্রাম ওয়াইজ যদি তারা আসতে থাকে। তো সিনিয়র মোস্ট থেকে যদি আসে তখন কি হচ্ছে, অনেক দূর সেটা রিচ, তাই না। যদি হেড অফ দি অর্গানাইজেশন, একদম বিজনেস হেড যিনি, হ্যাঁ, যিনি সিইও, উনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমার এমপ্লয়ীদের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার আছে, বা মেন্টাল হেলথ, পজিটিভ গুড মেন্টাল হেলথের দরকার আছে, আই ওয়ান্ট টু এনশিওর আ গুড মেন্টাল হেলথ ফর দ্য পিপল অফ মাই অর্গানাইজেশন, তার এই সচেতনতাটা কি হচ্ছে, তার আন্ডারে হয়তো 4টা সি-স্যুট এমপ্লয়ি কাজ করেন, হ্যাঁ, একজন সিএফও কাজ করেন, একজন সিএমও কাজ করেন, একজন সিটিও কাজ করেন, এরকম করে 4টা বা 5টা এরকম মানুষ কাজ করেন। উনি এই সচেতনতাটা কি করলেন, ক্যাসকেড ডাউন করলেন এই সি-স্যুট এমপ্লয়ীদের। তারা সচেতনতা ক্যাসকেড ডাউন করলো, সচেতনতা এবং টেকনিক্স এবং লার্নিং এবং ট্রেনিং হোয়াটসোএভার, তারা আবার ক্যাসকেড ডাউন করলেন তাদের যার ইন্ডিভিজুয়াল টিমে, সেই টিম মেম্বার আবার তাদের নিচে ক্যাসকেড ডাউন করলো। এটা আস্তে আস্তে নিচের দিকে, সো ইট শুড অলওয়েজ বি আ টপ ডাউন অ্যাপ্রোচ। একটা ছেলে, ফ্রেশার একটা ছেলে, সে যখন নতুন কোনো একটা অর্গানাইজেশন জয়েন করে, সে তো অনেক ধরনের ডিফিকাল্টিসের ভিতরে আসে। বস বকা দিচ্ছে, কান্নাকাটি করতেছি, বা ফ্রাস্ট্রেটেড হচ্ছে, চাকরি ছেড়ে দেবো, জীবন ছেড়ে দেবো, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসে। আবার মানে অনেক সময় আমরা যারা সিনিয়র পজিশনে আছে তারাও খুব বেটার ভাবে ডিল করি না ব্যাপারগুলো। আমরা মানে আপনি যেটা বললেন ওটা খুবই সুন্দর কথা বললেন, যে এটা আসলে টপ ম্যানেজমেন্ট থেকে যদি ব্যাপারটা ওরকম ভাবে আসে তাহলেই ব্যাপারটা সুন্দর হয়। কিন্তু মানে বোথ এন্ডে হতে পারে, একটা হতে পারে একটা ফ্রেশার ছেলে বা মেয়ে, সে হচ্ছে ব্যাপারগুলোর সাথে যেহেতু একদমই অ্যাকোয়েন্টেড না পুরো এই কর্পোরেট কালচারের সাথে, সে প্রতি মুহূর্তে ফ্রাস্ট্রেটেড হতে পারে, সে ব্যাপারগুলো কিভাবে ডিল করবে বুঝতে না পারে। একই রকম ভাবে তার যে ম্যানেজমেন্ট, সেও যদি খুব ছোট ছোট ব্যাপারে তাকে দেখা গেল এমন সব কথা বললো, সে মেন্টালি অনেক উইক হয়ে গেল। ওইটাই খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আসলে ব্যাপারটা বোথ এন্ড হতে হবে। এখন ধরে নিই আমি ফ্রেশার, আমি আপনার প্রতিষ্ঠানে জয়েন করছি এবং আপনি আমার একদম রিপোর্টিং বস, এবং আপনি আমার সাথে খুবই ভয়ঙ্কর ভাবে বাজে ডিল করছেন, আপনি আমাকে বকা দিচ্ছেন, ঝগড়া দিচ্ছেন। আমি তো আপনাকে চেঞ্জ করতে পারবো না, বাট আমি আমাকে চেঞ্জ করতে পারবো। এই পজিশনে আমি আমাকে নিজেকে কিভাবে কন্ট্রোল করবো, বা আমার ভিতরে এই জিনিসটা কিভাবে প্র্যাকটিস করে আমি ঠিকঠাক করবো, কারণ আমি এতটুকু বুঝতে পারছি আপনি আমাকে হেল্প করবেন না। আচ্ছা, এখন যেহেতু আমি একটা জুনিয়র পজিশনে কাজ করি, জুনিয়র টু দি পারসন হু ইজ নট ট্রিটিং মি ওয়েল, যে আমাকে ভালো ট্রিটমেন্ট দিচ্ছে না, তো আমি তো এখানে তো আই এম দি ভিকটিম অফ আ ভেরি অ্যাবিউজিভ পারসন, তাই না। তো একজন অ্যাবিউজ করছে, অ্যাবিউজিভ বিহেভিয়ার আমার দিকে প্রদর্শন করছে এবং আমি এটার পুরো সাফার করছি, আমি সাফার, আই এম দি ভিকটিম। তো এই অবস্থায় প্রথমত আমাকে চিন্তা করতে হবে আমি আমার নিজেকে দোষারোপ না করে, মন বিষণ্ণ না করে, মানে ওই যে অ্যাংজাইটি না নিয়ে কিভাবে নিজেকে এর মধ্যে থেকে বের করে আনতে পারি। তো অনেকভাবে আমার পজিটিভিটি প্র্যাকটিস করতে পারি। পজিটিভিটি প্র্যাকটিস কি, যখনই আমি চিন্তা করব যে আমি অফিসে গেলে একটা ভয়ানক কিছু একটা হবে, ভয়ানক একটা চেহারা দেখব, তাহলে আমি অফিসের বাইরে বা যখন আমি ওই ভয়ানক চেহারা, ভয়ানক মানুষের সামনে থাকবো না, তখন আমি আমার লাইফের পজিটিভ জিনিসগুলো সামনে নিয়ে আসবো। তো আমরা এটাও জানি, এখন তো সবাই ওয়ান্স অ্যাগেন গুগলে অনেক রিসোর্স থাকে এই বিষয়ে, আমাদের যে কিছু নিউরো হরমোনস আছে, হ্যাঁ, কিছু নিউরো হরমোনস তৈরি হয় আমাদের মস্তিষ্ক থেকে, যেমন একটা হচ্ছে ডোপামিন। তো ডোপামিন কখন তৈরি হয়, যখন আমরা ভালো আমাদের লাইফের ব্লেসিংগুলো যখন আমরা কাউন্ট করি। তো একটা মানুষ যখন অফিসে গেলে ভয়ঙ্কর একটা চেহারা দেখে, ভয়ঙ্কর কিছু সিচুয়েশনের মধ্যে সে পড়ে, ভয়ঙ্কর সার্কামস্টান্সেসে সে পড়ে, সে ভিকটিম হয়, তখন সে যদি ওখান থেকে বের হয়ে এসে নিজেকে একটু স্থির করে
সে যদি ধীরে 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 তার লাইফের পজিটিভ জিনিসগুলোর দিকে ফোকাস করে তাহলে কিন্তু তার একটা ইমোশনাল ব্যালেন্স হয়। এতক্ষণ যে সে একটা খুব নেগেটিভ ইমোশনসের মধ্যে ছিল, বিং ভিকটিম, বিং সাফারিং ফ্রম অ্যাবিউজিভ ট্রিটমেন্ট, এই যে একটা এগুলো যে তাকে একটা মানে তার মধ্যে অনেকগুলো নেগেটিভ ইমোশনস তৈরি করেছে, যেমন রাগ তৈরি করেছে, ফ্রাস্ট্রেশন তৈরি করেছে, কষ্ট তৈরি করেছে, তাই না, হতাশা তৈরি করেছে, এই জিনিসগুলো থেকে সে তখন কিন্তু অনেকখানি সে তখন রিলিজ পাবে যদি সে তার লাইফের পজিটিভ জিনিসগুলোতে সে যদি ফোকাস করে। তো পজিটিভ জিনিসগুলো কি? ব্লেসিংস অফ লাইফ। আচ্ছা, অনেক সময় কি হয়, ইনস্ট্যান্টলি আমাদের মাথায় ব্লেসিংস আসে না। অনেক সময় আমরা বলি এদের দূর কিসের লাইফে আবার ব্লেসিং কি, এরকম একটা মানে এরকম একটা লোকের সাথে কাজ করাইতে হচ্ছে গিয়ে এটাই হচ্ছে গিয়ে লাইফ। হ্যাঁ, এরকম একটা লোক প্রত্যেকদিন ওকে গালি দিবে, এটাই হচ্ছে গিয়ে লাইফ। তো এখন এই মানুষটার জন্য এখানে একটা স্টেপ 2 দরকার। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাবিউজ থেকে ব্লেসিং কাউন্ট না করে আমরা মাঝখানে একটা স্টেপ 2 বসাই, মানে স্টেপ 1, স্টেপ 2, তারপর হচ্ছে কি কাউন্ট দি ব্লেসিংস। স্টেপ 2টা কি? স্টেপ 2 হচ্ছে কি ফান। ওকে, আচ্ছা, ফান কি আমি বলি, আমরা অনেক কিছু ভালো লাগে, আমাদের অনেক কিছু পছন্দ করি, অনেক কিছু এনজয় করি। যেমন কেউ বই পড়তে পছন্দ করে, কেউ ছবি আঁকতে পছন্দ করে, কেউ গান শুনতে পছন্দ করে। তো আমার মনটা খুব খারাপ, আমি ইনস্ট্যান্ট কিছু বুস্ট আপ করার জন্য, ইনস্ট্যান্ট বুস্ট আপের জন্য আমি কী করলাম, আমি ইয়ারফোনস লাগিয়ে আমি একটু গান শুনলাম, মনটা ঠান্ডা হলো, এখন আমি ফোকাস করলাম। আচ্ছা, একটা প্রশ্ন তুমি আমাকে এই সেশনের এই ভিডিওর শুরুর দিকে করেছিলে, সেটা হচ্ছে যখন আমি খুব নেগেটিভ, স্ট্রং নেগেটিভ ইমোশন সাফার করি তখন কি আমার পক্ষে ভালো কিছুতে ফোকাস করা সম্ভব? ইটস ভেরি ডিফিকাল্ট। এই জন্যই ডাইরেক্ট ব্লেসিংসে যাওয়া আমাদের জন্য ইট ক্যান বি চ্যালেঞ্জিং। যে আমি এতক্ষণ গালি খেয়ে আসলাম, বকা খেয়ে আসলাম, এখন আমি চিন্তা করবো আমার ব্লেসিংসগুলো কি? আমার মাথায় তো ব্লেসিংস আসবে না, আমার মাথায় তো অভিশাপগুলোই আসবে, কার্সগুলো আসবে, তাই না, যে আমি এতক্ষণ কী কী কথা শুনে আসলাম। এই জন্য মাঝখানে স্টেপ 2টা দরকার, যেটা আমাকে একটু হলেও ডিসকানেক্ট করবে সিচুয়েশন থেকে, ওই টক্সিক সিচুয়েশন থেকে আমাকে ডিসকানেক্ট করবে। তো এই জন্য আমরা বলি যে এমন কিছু করি বা এমন কিছু আমার চোখের সামনে রাখি যে জিনিসটা আমার মনটা ইনস্ট্যান্ট বুস্ট আপ করবে, আমার মনটা ভালো ভালো করতে, হ্যাপিনেস বুস্ট করতে হেল্প করবে। তো আমি নর্মালি যেটা করি, যদিও আমি খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে কাজ করি, এটা আমার নর্মালি দরকার হয় না, কিন্তু তারপরও আমার মাঝে মাঝে হয় কি, অনেক লং আওয়ার্স ট্রাভেলিং যখন থাকে বা লং আওয়ার্স ট্রেনিং যখন আমি করাই, তখন মাঝে মাঝে একটু ক্লান্ত যখন হয়ে যায়, এক্সস্টন যখন কাজ করে, তখন আমার এই ছোটো ছোটো বুস্টারগুলো খুব ভালো কাজ করে, হ্যাপিনেস বুস্টার। একটা হচ্ছে কমিক বই। হ্যাঁ, আমি তো বুড়া মানুষ আমি জানি, কিন্তু ছোটবেলার এই অভ্যাসটা আমি ছাড়তে পারি না। আমি ছোটবেলায় কমিক বই পড়তাম, এখনও আমি কমিক বই পড়ি, এবং আমি আমার ল্যাপটপের ব্যাগে একটা কমিকের বই রাখি। তুমি চিন্তা করো, একটা গেস দি নেম, একটা কমিকের নাম বলো যেটা ভীষণ হাসি পায় পড়লে। হাদাবুদার কমিক। হ্যাঁ, হাদাবুদার কমিকের একটা এডিশন আমার ব্যাগে সবসময় থাকে। আরেকটা জিনিস রাখি, সেটা হচ্ছে একটা ছোট স্কেচ বই রাখি, আর স্কেচ পেন্সিল আর রাবার রাখি। কালার রাখি না, কালার রাখার আমি জানি কোথাও আমি কালার করার মতো সময় পাবো না, কিন্তু একটা স্কেচ বই যখন আমি রাখি, একটা স্কেচ বই যদি থাকে, তাহলে হয়তো আমি লম্বা একটা জার্নি করছি, অনেক লম্বা রাইড, হয়তো 2 ঘন্টা লাগবে আমার ওই ডেস্টিনেশনে পৌঁছাতে, তখন আমি ব্যাগের থেকে স্কেচ বইটা বের করে আমি তখন একটা ছবি আঁকি, খুব সিম্পল ছবি, সাব্বির খুব ডিটেল কোনো ছবি না, খুব সিম্পল একটা স্কেচ করি, হয়তো আমি একটা গাছের ছবি আঁকলাম, হ্যাঁ, একটা নদীর ছবি আঁকলাম। এই জিনিসটা আমাকে অনেক প্রশান্তি দেয়। তো তাহলে কি হচ্ছে, আমি ওই যে জিনিসটা আমি এনজয় করছি না, এত লম্বা জার্নি, এতক্ষণ ধরে আমি ট্রাফিক জ্যামে বসে আছি, 2 ঘন্টা আমার জার্নি, হ্যাঁ, আমি এই যে এনজয় করছি না, এখান থেকে আমি ডিসকানেক্ট করার জন্য আমি একটা হ্যাপিনেস বুস্টারের মধ্যে আমি ঢুকে গেলাম ইনস্ট্যান্টলি। তো এই হ্যাপিনেস বুস্টার কিন্তু একটা মানুষকে অনেকক্ষণ ধরে শান্তি দেবে না। দিস আর স্মল ট্রিভিয়াস, হ্যাঁ, স্মল এক্সপিরিয়েন্সেস, শর্ট টার্ম এক্সপিরিয়েন্সেস আমাকে অনেকক্ষণ ধরে হ্যাপিনেস দিবে কি, আমার কাউন্টিং দি ব্লেসিংস। অর্থাৎ স্টেপ 2 এর পর যখন স্টেপ 3-তে যাব, তখন আমার মধ্যে আসলে হ্যাপিনেস তৈরি হবে। ওই হ্যাপিনেসটার হচ্ছে গিয়ে আরেকটা নাম কি, ইন্সপিরেশন, বেঁচে থাকার আগ্রহ। বেঁচে থাকার আগ্রহ যখন থাকবে, তখন আমি কি অ্যাবিউজড হলাম, কি বকাটা খেলাম, আমার টক্সিক এক্সপিরিয়েন্সগুলো তখন আমার ভুলতে হেল্প হয়। হ্যাঁ, আমার মধ্যে অনেক কনফিডেন্স লেভেল গ্রো করে যে না, আমি এটা নিয়ে তো আমার পড়ে থাকলে হবে না, আই হ্যাভ মাচ মোর টু লুক অ্যাট, হ্যাঁ, সো মাচ টু লুক অ্যাট, আরও কত কিছু আছে আমার পৃথিবীতে, আমি এটা নিয়ে পড়ে থাকবো না। তখন এই টক্সিক বিহেভিয়ার, অ্যাবিউজিভ রিলেশনশিপ, এই জিনিসগুলো তখন তুচ্ছ হয়ে যায়। কাজে স্টেপ 2 এর পরে স্টেপ 3-তে না যাওয়া পর্যন্ত কিন্তু ইটস ভেরি ট্রানজিয়েন্ট, এটা কিন্তু খুব বেশিক্ষণ লাস্ট করবে না। ওগুলো হচ্ছে এই জন্য আমরা বলি হ্যাপিনেস বুস্টার। ওই যে ছোট বাচ্চা কাঁদছে, ওর কান্না থামানোর জন্য কি করো, তুমি একটা ললিপপ কিনে দাও, ললিপপ যতক্ষণ খায় ততক্ষণ ওর কান্না থামে, ললিপপ শেষ ও আবারও কান্না কিন্তু শুরু করে দিতে পারে, তাই না? ওইটা হচ্ছে কি হ্যাপিনেস বুস্টার। ওয়ান্ডারফুল, দারুণ এক্সাম্পল। আপু, মানে একটু আসি ডিফারেন্ট লাইফে, যে এন্টারপ্রেনারশিপ ব্যাপারে। আপনি নিজে অনেক বছর এন্টারপ্রেনারশিপে ছিলেন, আপনি অনেক জায়গায় কাজ করছেন, আপনি
অনেক মানুষের সাথে ট্রেনিং কাউন্সিলিং এগুলো নিয়ে কাজ করছেন, তো এক একটা লাইফের ব্যাপার তো এক এক রকম, এক একটা লাইফের চ্যালেঞ্জও এক এক রকম। মানে আমিও অনেক বছর চাকরি করার পরে তারপর হচ্ছে আমি নিজের একটা স্টার্ট আপ বা একটা বিজনেস দেওয়া শুরু করলাম। এই লাইফটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। মানে এই লাইফে আমাকে প্রতিনিয়ত টেনশন থাকতে হয়, সবকিছু অ্যালার্ট থাকতে হয়, হ্যাঁ, অ্যাংজাইটি কাজ করে, প্রচুর পরিমাণ আমাকে রিজেকশন অ্যাকসেপ্ট করতে হয়। একই রকম ভাবে বিং দ্য ফাউন্ডার আমার উপরে অনেকগুলো মানুষের ডিপেন্ডেন্সি আছে, তাদেরকে প্রপারলি ডিল করতে হয়। সো এই জায়গাটাতে মাঝে মাঝে আমি বা আমার মতো যারা আছেন, ইভেন আমি শিওর আপনিও, আমরা খুবই মন খারাপ করি যে কি করবে, এর বোধহয় আর কোনো শেষ নাই, এরপরে কি হবে, আদৌ কি কিছু হবে। মানে হয় না, একটা একদমই একটা অজানা একটা জায়গায় বসে থাকি। আমরা অনেক ধরনের মুখোশের ভিতর থাকি, বা আমরা অনেক ধরনের রিজেকশন, টেনশন, একই রকম ভাবে এই জিনিসগুলো শেয়ার করতে না পারার যে একটা চাপা যে কষ্টটা থাকে, এই জায়গাটা কি এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট না? অসম্ভব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, প্রথমত তো সাব্বির, মানুষ মানে মাত্রই ইমোশনাল ইন্টেলিজেন্স তার দরকার। ওকে, সে যখন থেকে সে অ্যাডাল্ট হচ্ছে, যখন থেকে যেই স্টেজ থেকে সে সচেতন হচ্ছে যে তার ইমোশনস তাকে এইভাবে রেগুলেট করে, তাকে মাঝে মাঝে কন্ট্রোল করে ফেলে এবং সে নিজের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন থেকে তার ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার। আমরা এটা কখন বুঝি? যখন আমরা সামাজিকভাবে কারোর সাথে কানেক্টেড হই, যেমন আমাদের অফিসে, হ্যাঁ, আমাদের ওয়ার্ক প্লেসে, নেইবারদের সাথে, বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। আমাদের যখন এক্সটেন্ডেড ফ্যামিলি হয়, হ্যাঁ, নতুন নতুন ফ্যামিলি মেম্বার্স, নতুন মানুষ আমাদের ফ্যামিলিতে আসে, এই সব ক্ষেত্রে তখন কি হয়, তখন এগুলোর নিড আস্তে আস্তে আমরা উপলব্ধি করি। হ্যাঁ, বাবা মার সাথে তো আমরা ইউজ টু হয়ে বড় হই, কিন্তু বাবা মার বাইরেও যে রিলেশনশিপগুলো, অনেক সময় বাবা মার সাথে অনেক সময় মনোমালিন্য হয়, অনেকটা দূরত্ব তৈরি হয়, সেই সব জায়গায় ইমোশনাল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন আছে। এবং এটা এমন একটা, এই টেকনিকগুলো আমরা যদি শুরু থেকে আমরা যদি জানি, যখন থেকে আমরা বুঝতে পারছি, অ্যাপ্লাই করতে পারছি, এটাকে অর্গানাইজ ওয়েতে অ্যাপ্লাই করতে পারছি নিজের জীবনে, তখন থেকে যদি সত্যি সত্যি আমরা এটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের লাইফের অনেক বড় বড় দুর্ঘটনা থেকে আমরা আগে কিন্তু একটা প্রিভেনশন মেথড নিয়ে নিচ্ছি, প্রিভেনশন মেজার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন এন্টারপ্রেনিয়ারদের গল্পটা বলি, যেটা তুমি বলে তো একদম রিয়ালিটি বললে, হ্যাঁ, এটা তুমি ফেস করছো, আমি ফেস করেছি। আমরা যারাই এন্টারপ্রেনিয়ার, তাদেরই কখনো না কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়ই, হ্যাঁ, একটা লম্বা টাইমের জন্য এই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে আমরা যাই। আমাদের জন্য, আমাদের ক্ষেত্রে এটা ভীষণ মানে খুব সচেতনভাবে প্র্যাকটিস করা দরকার এবং রেগুলার বেসিসে এই প্র্যাকটিসটা দরকার। আচ্ছা, প্র্যাকটিসের প্রথম স্টেপ কি যদি আমি বলি, একটু আগে যেটা বলেছি, সেটা হচ্ছে থট জার্নাল। হ্যাঁ, আমাদের রেগুলার বেসিসে এক্সারসাইজটা দরকার। হ্যাঁ, এক্সারসাইজ আমাদের এই নেগেটিভ ইমোশনসগুলো কন্ট্রোল করতে অনেকখানি হেল্প হয়। তুমি দেখবে কিছু কিছু মানুষ আছে খুব সহজে চোখে পানি আসে, খুব সহজে রেগে যাচ্ছে। এরা যদি রেগুলার বেসিসে এক্সারসাইজ করে, তাদের এই নেগেটিভ ইমোশনসগুলো তাদেরকে অনেক কম হন্ট করবে। হ্যাঁ, দে উইল বি লেস হন্টেড বাই দিস নেগেটিভ ইমোশনস। এগুলো, দিস আর অল প্রুভেন ফ্যাক্টস। আচ্ছা, আরেকটা কি, এক্সারসাইজের সাথে সাথে মেডিটেশন যদি করতে পারে, সে করাটা খুব দরকার। ইজি ওয়েতে বলেই দিলাম যে কীভাবে আমরা সহজ উপায়ে মেডিটেশনটা করতে পারি। প্রতিদিন হাফ অ্যান আওয়ার মেডিটেশন, ইটস এ প্রেসক্রাইব মেথড, একদম প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রেফারেবলি। আচ্ছা, তারপর কি দরকার? থট জার্নাল লেখা দরকার। যেহেতু আমি একাকিত্বে ভুগছি, আই এম আ লোনলি পারসন বিকজ আই এম অ্যাট দি টপ অফ দি পিরামিড, এবং আমি শেয়ার করতে পারছি না কারোর সাথে। যাদের সাথে শেয়ার করবো তারা তো আমার পরের লেয়ারগুলো, হ্যাঁ, তারা আমার কাছে রিপোর্ট করছেন, দে লুক আপ টু মি। তারা আমার কাছ থেকে ইন্সপিরেশন চায়, তারা আমার কাছ থেকে নেগেটিভ কথা শুনতে চায় না। তারা আমার দুঃখের কথা শুনে তারাই দুঃখ পেয়ে তারাই ডিমোরালাইজ হয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো আমি তো ডেফিনেটলি চাই না যে তারা ডিমোরালাইজ হোক। আমি তাদের চোখে নিজের স্বপ্ন দেখতে পাই, কাজে আমাকে তো সেই স্বপ্নটা ধরে রাখতে হবে। আমি স্বপ্নটা যদি তৈরি করে থাকি, আমাকে তাহলে স্বপ্নটা ধরে রাখতে হবে। এত বড় একটা রেসপন্সিবিলিটি যার, সে তো আসলে প্র্যাকটিক্যালি স্পিকিং সে তো আসলে কারোর সাথে শেয়ার করতে পারছে না, কিন্তু তাকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যার সাথে শেয়ার করতে সে পারে। এখন যদি সে না পায়, যদি আমরা তো অনেকেই আছি যারা খুব প্রিভিলেজড, যাদের লাইফে এরকম মানুষ আছে যার সাথে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি। লেটস সে আমার স্পাউসের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারি, তোমার স্পাউসের সাথে তুমি অনেক কিছু শেয়ার, কারো স্পাউস না হয়তো তার ফ্রেন্ড, তার একটা বেস্ট ফ্রেন্ড আছে যার সাথে অনেক কিছু শেয়ার করতে পারে, কারো হয়তো বড় ভাই আছে, কারো হয়তো মা আছে, কারো বড় বোন আছে, কারো না কারোর সাথে সে শেয়ার করে। কিন্তু কিছু মানুষ আছে যাদের আসলে শেয়ার করার জায়গা নাই, আমরা কিন্তু এটা জানি। হ্যাঁ, আমাদের স্বীকার করতে হবে এরকম কিছু মানুষ আছে যাদের আসলে শেয়ার করার জায়গা নেই। তারা কি করবে? তারা করবে থট জার্নাল। থট জার্নালটা কী করবে? সিম্পলেস্ট ওয়ে হচ্ছে কি, আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেছি, এই কাজগুলো যে করেছি আমি এটার একটা লিস্ট করলাম। এই কাজের সাথে আমার কি কি ইমোশন কানেক্টেড ছিল, এই কাজ করার সময় আমার কি কি ইমোশনস তৈরি হয়েছে। লেটস সে আমার একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, দি মিটিং ওয়েন্ট ভেরি ওয়েল, খুব সাকসেসফুল একটা মিটিং হয়েছে, আই গট আ ভেরি বিগ কন্ট্রাক্ট।
ইমোশনসটা কি ছিল? হ্যাপিনেস, হ্যাপিনেস, অথবা ইমোশনটা ছিল হচ্ছে গিয়ে এনথুজিয়াজম, তাই না? আচ্ছা, ইমোশনটা ছিল হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আমি পরবর্তীতে একটা ভেন্ডারের সাথে মিটিং হয়েছিল, মিটিংটা খুবই বাজে গেছে। ভেন্ডার আমাকে বলেছে যে তার বিল টিল যা আছে সব এই মাসের মধ্যে ক্লিয়ার করে দিতে, বাট ইটস এ ভেরি বিগ অ্যামাউন্ট, আমি এই মাসের মধ্যে দিতে পারছি না, আই নিড 2 months টাইম। তো সে একটা পর্যায়ে খুব মানে অনেক অনেক কঠিন কথা আমাকে বলে ফেলেছে। সো দ্যাট ওয়াজ আ ভেরি নেগেটিভ এক্সপিরিয়েন্স ফর মি। ওইখানে আমার ইমোশনটা কী ছিল? আই ফেল হিউমিলিয়েটেড, হ্যাঁ, আই ফেল লস্ট, আই ফেল্ট ফ্রাস্ট্রেটেড, তাই না? এই যে আমি এক একটা ঘটনার সাথে যখন আমি কানেকশন করছি এক একটা ইমোশন, তখন কি হচ্ছে সেই ইমোশনের ফলে পরে আমি কি করছি সেটা আমার মাথায় চলে আসবে। ফ্রাস্ট্রেটেড হয়ে আমি কি করেছি, আমারই একজন টিম মেম্বারকে বকাবকি করেছি। খুব রাগ হয়ে আমি কি করেছি, আমি কয়েকটা ফোন ধরি নাই, ইম্পর্টেন্ট কয়েকটা ফোন কল আমি রাগ হয়ে ধরি নাই ফোন। তো এই যে এই জিনিসগুলো কানেকশনগুলো এটা থট জার্নালে চলে আসবে। থট জার্নালে আমাদেরকে এভাবে লিখতে হবে। সো দি ফ্যাক্ট, হ্যাঁ, ফ্যাক্ট, কানেক্টেড ইমোশন, এবং এই ইমোশনের ফলে আমি কি করেছি, কি বিহেভিয়ার করেছি। হ্যাঁ, থট জার্নাল যেটা করে আমাকে পরবর্তী দিনের জন্য আরো প্রিপেয়ার করে। আচ্ছা, গত দিনে কি হয়েছে সেটার থেকে আমার সচেতনতা তৈরি করে, যে গতদিন আমার এই ঘটনায় আমি এই ইমোশন ফেস করেছি, এই ইমোশন সাফার করেছি, এক্সপিরিয়েন্স করেছি, এই ইমোশনের কারণে আবার পরবর্তীতে এই কাজটা আমি করেছি, এই কথাটা আমি বলেছি বা এই অ্যাকশনটা আমি নিয়েছি। এই অ্যাকশনটা আমার জন্য কি ভালো হয়েছে নাকি ক্ষতিকারক হয়েছে? যদি ক্ষতি করে থাকে তাহলে তো আমি সচেতন হয়ে যাচ্ছি, নেক্সট টাইম আমি এই ধরনের অ্যাকশনে যাওয়ার আগে 10 বার চিন্তা করব। আর যদি ভালো হয়ে থাকে তাহলে নেক্সট টাইম এমন কাজ করার আগে খুব একটা চিন্তা করবো না, বিকজ আই নো দ্যাট দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আর সবসময় যে ইমোশন নেগেটিভ হয় এমন তো কোনো কথা নয়, যে স্যাটিসফ্যাকশন আছে, হ্যাপিনেস আছে, তাই না, উইনিং আছে, তারপরে কনফিডেন্স লেভেল আছে, এগুলো তো ভালো ইমোশন। ওকে, গ্রেট। এরপরে কি? এরপর হচ্ছে কি থট জার্নাল। থট জার্নাল তো গেল, থট জার্নাল আমাদেরকে প্রতিদিন লিখতে হবে। আচ্ছা, অ্যান্ড উই হ্যাভ টু রাইট ইট। আমরা অনেক সময় ভাবে, আমার অনেক ছাত্ররা অনেক সময় ট্রেনিং করে ছাত্ররা এসে বলে দিনের শেষে যে আপা সবই তো বুঝলাম, থট জার্নাল কি লিখতে হবে? না লিখে হয় না, আমি কিন্তু খুব ভালো মাইন্ড প্র্যাকটিস করতে হবে, খুব ভালো মনে রাখতে পারি। তা আমি বলি ভাই আপনাকে লিখতে হবে। হ্যাঁ, আমি জানি এটা খুবই কষ্টের একটা কাজ, কিন্তু ভাই আপনাকে লিখতে হবে, বিকজ লেখার মধ্যে আপনি যে রিলিফটা পাবেন, সবচেয়ে বড় কথা আপনি যে লিখেছেন সেটা তো পরে আবার দেখতেও পারবেন। লেখা ইজ অলমোস্ট লাইক টেলিং সামওয়ান, গেটিং ইট জার্নালড, রেকর্ডেড, এই জিনিসটা আপনার জন্য খুব দরকার। এটা আপনাকে রিফ্লেকশন করতে হেল্প করবে। আমি মনে মনে নিজেকে যতটা না দেখতে পাই, লেখার মধ্যে নিজের ছবিটা আমি ভেসে উঠতে দেখি। আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি 2-3 দিন লেখার পরে একদিন পড়লাম, যদি আমার প্রতিদিন পড়ার সময় না থাকে। এগুলো পড়তে খুব লজ্জা লাগে। হ্যাঁ হ্যাঁ, আসলে লাগে। হ্যাঁ, আমি এরকম অনেক সময় দেখেছি। যে একটা ছোট্ট গল্প বলি, আমার ট্রেনিংয়ের একটা এক্সপিরিয়েন্স, অনেক আগের কথা, প্রায় 6-7 বছর আগের কথা। ট্রেনিং নিচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর। তো সামনের সারিতে এক ছাত্র বসা, তো সে আমাকে বলছে, ইমোশনাল ইন্টেলিজেন্সের ট্রেনিং তো সবাই মন খুলে নিজের দুঃখ প্রকাশ করে, দুঃখ শেয়ার করে। তো সে বলছে যে তার অফিসে একজন খুব অ্যাবিউজিভ বস আছে, সে অ্যাবিউজিভ বস তাকে অনেক খারাপ খারাপ কথা বলে, অনেক আজে বাজে কথা বলে, হিউমিলিয়েট করে। তো সে বলতে বলতে বলছে, আপা তখন যে আমার কি ইচ্ছা করে না আপা, আমার যে কি ইচ্ছা করে আপা। তো আমি একটা ছদ্মনাম দিয়ে দিই, ওর নাম হচ্ছে গিয়ে মনে করো জাভেদ। তো আমি বললাম জাভেদ কি ইচ্ছা করে? তো জাভেদ বলতো না বলবো না আপা, থাক, এখানে দেখা যাবে যে বসের কোনো একটা পরিচিত লোক আছে আপনার এই গ্রুপের মধ্যে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, না বললো তুমি লিখো তো ভাই, তুমি লেখো, কেউ দেখবো না আমরা, তুমি জাস্ট একটা কাগজে লিখে কাগজটা ভাঁজ করে লুকিয়ে পকেটের মধ্যে রেখে দাও। তোকে আমরা বাধ্য করেছি, হ্যাঁ, যে তুমি লেখো প্লিজ। তো সে লিখে সত্যি সত্যি কাগজটা ভাঁজ করে, ছোটো করে ভাঁজ করে পকেটে লুকিয়ে রেখেছে। তো আমি বললাম যে আমি এটা নিয়ে কিছু জিজ্ঞেস করবো না, কিন্তু কাগজটা তুমি ফেলবে না। আমরা অন্য টপিকে চলে গেছি, ট্রেনিং প্রায় আরও 1 ঘন্টা কন্টিনিউ করেছি। প্রায় 1 ঘন্টা কন্টিনিউ করার পর বললাম যে জাভেদ তুমি একটু কাগজটা বের করে পড়ো, আমাদেরকে শোনাবে না, উই ডোন্ট ওয়ান্ট টু নো, তুমি জাস্ট নিজে পড়ো। ততক্ষণে তো জাভেদের মাথা ঠান্ডা হয়েছে, এর আগে তো বসকে ভেবে ভেবে ও তো ফুঁসছিল রীতিমতো, হ্যাঁ, বসকে মনে মনে তো মেরেই ফেলছিল। তো এখন সে বসের জন্য সে যে বসকে কি করতে ইচ্ছা করছিল যেটা সে লিখেছে, সেই লাইনটা পড়ে সে নিজের লেখা থেকে নিজেই হেসে যাচ্ছে। আপা নিজেকে তো জোকারের মতো লাগছে, সিনেমার হিরোদের মতো লাগছে, সাউথের কি দক্ষিণ ভারতের মুভির হিরোদের মতো, যে কথা কথা মারামারি করে। তো আমি বললাম যে এইটা হচ্ছে কি একটা লাইভ ডেমো, যে কেন আমাদের লেখা দরকার, থট জার্নাল কেন লিখতে হয়, ভাবতে হয় না, লিখতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা লাইভ ডেমো তুমি পেলে ভাই, এখন থেকে দয়া করে থট জার্নালটা লিখবে। কতখানি কন্ট্রোল একটা মানুষের মধ্যে চলে আসে, কতখানি ম্যানেজিং, সে তার নিজেকে কত ভালো ম্যানেজ করতে পারে। এখন সে তো নেক্সট টাইম নিশ্চয়ই ওই বসকে এতটা হেট করবে না। হি উড রাদার নো যে কিভাবে এটা আমি হ্যান্ডেল করতে পারি, কিভাবে আমি নিজেকে হ্যান্ডেল করতে পারি। আমরা আরেকটা মানুষকে কন্ট্রোল করতে হয়তো না পারি, কিন্তু নিজেকে তো পারি। ওই মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে সেটা আমি থামাতে না পারি, কিন্তু নিজে কষ্ট পাবো না সেটা তো এনশিওর করতে পারি।
তাই না? কন্ট্রোল, নিজের কন্ট্রোল নিজের কাছে থাকা উচিত। একদম তো ওই মানুষটা কেন আমার কন্ট্রোলটা করবে? ট্রু। তো এটা হচ্ছে গিয়ে দি ট্রিক। তো থট জার্নাল আমার কন্ট্রোলের একদম ফার্স্ট স্টেপ, বেসিক ফাউন্ডেশন ইমোশনাল ইন্টেলিজেন্সের। এটার এই প্র্যাকটিসে, ইমোশনাল ইন্টেলিজেন্স প্র্যাকটিসে থট জার্নালের কোনো বিকল্প নাই। উই হ্যাভ টু স্টার্ট উইথ থট জার্নাল। থট জার্নাল আমাদের সচেতনতা বাড়ায় যে কোন কোন ইমোশন আমার মধ্যে তৈরি হচ্ছে। অনেক ধরনের ইমোশন, কিছু কিছু ওই যে বললাম জেনেটিক, কিছু কিছু মানুষ রাগে বেশি, কিছু কিছু মানুষ হাসে বেশি, কিছু কিছু মানুষ কাঁদে বেশি, হ্যাঁ, কিছু কিছু মানুষ খুব হীনমন্যতায় ভোগে, কমপ্লেক্সিটিতে ভোগে, হ্যাঁ, ইনফেরিটি কমপ্লেক্সে ভোগে। তো ওই মানুষটার মধ্যে এত বেশি কমপ্লেক্সিটি, আই এম শিওর দিস পার্সন হ্যাজ সাম ব্যাকগ্রাউন্ড উইথ ইট। সে নিশ্চয়ই একটা সময় অনেক হিউমিলিয়েটেড হয়েছে, হ্যাঁ, মানে পুরোপুরি আনকন্ডিশনালি আনএক্সপেক্টেড জায়গায় সে হিউমিলিয়েটেড হয়েছে, হয়তো সেই কারণে সে এখন এত কমপ্লেক্সিটিতে ভুগছে। তো এই যে সে যদি থট জার্নালটা লেখে, সে 3 দিন 4 দিনের রেকর্ড দেখে বুঝতে পারবে যে আমার মধ্যে ইনফেরিটি কমপ্লেক্স অনেক বেশি কাজ করে। সচেতনতা তৈরি হয়ে গেল। ওই যে তুমি একটা কথা বলেছো, অ্যাওয়ারনেস, তাই না? হ্যাঁ, আইডেন্টিফাই তখনই করবো যখন আই এম অ্যাওয়্যার। আমার নিজেকে অ্যাওয়্যার করার জন্য আই হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড বি অ্যাওয়্যার অ্যান্ড দেন মুভ অন উইথ দি নেক্সট স্টেপস। নাইস। তাহলে এন্টারপ্রেনারদের জন্য আপনার সাজেশন হচ্ছে থট জার্নাল করা, হ্যাঁ, এক্সারসাইজ, মেডিটেশন, থট জার্নাল। ওকে। যেহেতু তার জন্য পথটা খুব ডিফিকাল্ট, দি ওয়ে ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম অর ফর হার, তার জন্য তো এক্সট্রা কশন নিতে হবে, তাই না? যার রোগ যত বেশি তার ওষুধ তত বেশি, ডাক্তারের কাছে যেতে হয় বেশি। তো সে তো তার নিজের চিকিৎসা নিজেই করছে, কাজেই অত দূরে তো যাওয়ার দরকার নেই। নিজেই যেহেতু করছি, আমি নিজেকেই ভালোভাবে ম্যানেজ করি, নিজেই সেলফ রেগুলেশনের মধ্যে দিয়ে আমি জিনিসগুলো করি। ডিসিপ্লিন থাকতে হবে এবং এটা কনসিস্টেন্ট হতে হবে সাব্বির। হ্যাঁ, এটা মানে আমি একদিন করলাম, 5 দিন আমি আর লিখলাম না, লিখবো কালকে লিখবো, আজকে টায়ার্ড, আজকে এই হয়েছে, আজকে বিয়ের দাওয়াত, হ্যাঁ, এটা করলে হবে না। যত রাতই হোক আমাকে এটা কনসিস্টেন্টলি করতে হবে। কনসিস্টেন্টলি করলে যেটা হয়, অ্যাটলিস্ট 2 মাস থট জার্নাল লেখার পরে না আমার মাথার মধ্যে একটা ওই যে অটো সিস্টেম তৈরি হয়ে যায়। হ্যাঁ, যে আমি যখন নতুন ইমোশন এক্সপিরিয়েন্স করছি বা কোনো লেটস সে একটা ক্ষতিকারক ইমোশন তৈরি হচ্ছে বা একটা স্ট্রং ভালো একটা ইমোশন তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার মাথা আমাকে নোটিফাই করতে থাকে যে রুশদিনা, তুমি কিন্তু এই ইমোশনটা ফিল করছো, তুমি কিন্তু জেলাসি ফিল করছো, তুমি কিন্তু কমপ্লেক্সিটি ফিল করছো, তুমি কিন্তু রাগ ফিল করছো। এই জিনিসটা কিন্তু আমার মাথার মধ্যে নোটিফাই করতে থাকে আমার ইমোশনসগুলো। কখন হয় এই নোটিফিকেশনটা? যখন আমি এই যে অ্যাটলিস্ট 2 মান্থস 8 উইকস ধরে আমি যখন থট জার্নাল লিখবো। তো একটা পর্যায়ে এসে আমরা হয়তো ডিসকন্টিনিউ করতে পারি, যখন আমি জানি যে আমি অটোমেটিক্যালি ইমোশনসটা বুঝতে পারি, আমাকে আর লিখতে হচ্ছে না, হ্যাঁ, আমার মধ্যে ভালো একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, অ্যাওয়ারনেস সিস্টেম। তো এই জিনিসটা বোঝার জন্য আমাকে অ্যাটলিস্ট 2 মাস আমাকে টাইম দিতে হবে। আপু, যে আলাপের ভিতরে আপনি ডিপ্রেশনের ব্যাপারটা বললেন, ডিপ্রেশন ব্যাপারটা নিয়ে মানে আমাদের দেশে আমি এখন দিকে খুব একটা অ্যাওয়ারনেস নাই, বাট আমাদের পাশের দেশে ইন্ডিয়া বা অন্যান্য জায়গাগুলোতে এটা নিয়ে আসলে অনেক পরিমাণ ডিসকাশন হয়, অনেক কথা হয়। মানে খুব বেসিক একটা কোশ্চেন, সেটা হচ্ছে ডিপ্রেশন কি রিয়েলিটি? এটা কি রিয়েলিটি এক্সিস্ট করে, নাকি এটা একটা ভুল ধারণা আমাদের? আচ্ছা, এটা ডেফিনেটলি এক্সিস্ট করে। আচ্ছা, কারণ এটা তুমি 5টা-10টা সাইকোলজিস্টের সাথে, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বললেই দেখবা তাদের কাছে কি পরিমাণ ডিপ্রেশনের কেস আসে। তো এটা কি? এটা একটা স্টেজ, হ্যাঁ, মানসিক রোগ আর কিচ্ছু না। এটা একটা স্টেজ, যে স্টেজে আমরা নানানভাবে আমাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস আসে, মানে ম্যাসিভ কিছু চেঞ্জেস আসে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, মজার জিনিস হচ্ছে গিয়ে আমরা এরকম অনেক কেস আমি পড়েছি, সাইকোলজিস্টরা আরো বেশি বলতে পারবে তোমাকে এরকম কেসের কথা, যেখানে ডিপ্রেশনের রোগীকে দেখে বোঝা যায় না যে সে ডিপ্রেশনের রোগী। এক্স্যাক্টলি, হ্যাঁ, এরকম অনেক কেস আছে যে এই মানুষটা ডিপ্রেশনে ভুগছে গত 10 বছর ধরে, কিন্তু আমরা জানি না। সে কিন্তু বাইরে যাদের সাথে মেশে তাদের সাথে সে তার নিজেকে অতটা রিভিল করে না, ওপেন আপ করে নাই, যার জন্য কেউ বোঝে না যে সে ডিপ্রেশনের রোগী। তাহলে কারা বুঝেছে? যারা হয়তো তার ফ্যামিলি মেম্বার, অথবা হয়তো তার ফ্যামিলিতে কেউ থাকে না, হি ইজ এ লোনার, সে হয়তো একদম লোনলি একটা মানুষ, একা একা থাকে, সে এমন হতে পারে যে সেও ডিপ্রেশনের রোগী। তো ডিপ্রেশনের সিমটমস ক্যান ভ্যারি, ইট হ্যাজ আ ওয়াইড রেঞ্জ অফ সিমটমস, হ্যাঁ, কাজে ওই সিমটমসে আমরা না গেলাম, কিন্তু ডিপ্রেশন ডাজ এক্সিস্ট। এবং এটা কি হয়, একের পর এক অ্যাংজাইটিতে ভুগতে 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 একটা সময় গিয়ে একটা মানুষ ডিপ্রেশনে হিট করে। আবার এমন না সাব্বির যে সব অ্যাংজাইটি ভোগা মানুষগুলো সবাই যে ডিপ্রেশনে গিয়ে ল্যান্ড আপ করবে, তাও কিন্তু না। কেউ কেউ অ্যাংজাইটিতে ভোগে, অ্যাংজাইটিতে তারা সাফার করে, এবং অ্যাট ওয়ান পয়েন্ট তার কিন্তু অ্যাংজাইটি আবার ম্যানেজও করতে পারে, হ্যাঁ, দে ক্যান ম্যানেজ। এবং কেউ কেউ হয়তো আর্লি স্টেজে ম্যানেজ করতে পারে, কেউ কেউ হয়তো ফাইনাল মানে অনেক অনেক দূর এগিয়ে গিয়ে ম্যানেজ করতে পারে। কাজে সবার যে ডিপ্রেশন হিট করে তা না, ইট ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। অর্থাৎ ভিকটিম মে নট বি এভরিওয়ান। সবাই যে ডিপ্রেশনের রোগী বা অ্যাংজাইটিতে ভুগলেই যে সেটা ডিপ্রেশনের দিকে যাবে এমন কোনো কথা না। ওকে, মানে আমরা যদি ধরেন বিগত অনেক বছর দেখি, মানে পৃথিবীর অনেক মানে সাকসেসফুল স্টার বা সাকসেসফুল পিপল,
তারা ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন এবং তারা সুইসাইড করছেন। এরকম অনেক গল্প আমরা জানি, সিঙ্গার আছেন, অ্যাক্টর, আমি নিজে পার্সোনালি কয়েকজনকে এরকম চিন্তা, বিজনেসম্যান আছেন। বাট আমরা যদি তাদের ছবি দেখি, তাদের প্রোফাইল দেখি, তাদের অ্যাক্টিভিটিস দেখি, ইভেন তাদের ফ্যামিলি লাইফও দেখি, কোনো জায়গায় কিন্তু আমরা আসলে সেটা কোনো রিফ্লেকশন দেখি না। হ্যাঁ, বোঝা যায় না। মানে তাহলে ডিপ্রেশনের সাথে এক্স্যাক্টলি কিসের রিলেশন? মানে সাকসেস একটা প্যারামিটার হতে পারে। যেমন আমি চাকরি ছেড়ে বিজনেসে এসেছি, আমি ডেফিনেটলি এক্সপেক্ট করি যে আমি এখান থেকে বেটার সাকসেস পাবো, কিন্তু সেটা হয়তো দেরি হচ্ছে, সেটা হয়তো দেরি হতে হতে আমি একটা সময় ডিপ্রেসড হয়ে গেলাম। বাট এটা না হয়ে আমি হয়তো নেমেই 4-6 মারলাম, আমি খুবই ভালো করলাম এবং আমি সবই ভালো আছি, আমার সব ঠিকঠাক আছে, স্টিল আমি ডিপ্রেশনের পেশেন্ট হতে পারি। মানে কেন, মানে কোথা থেকে ব্যাপারগুলো হয়? আচ্ছা, এখন মেন্টাল ডিসঅর্ডার যেগুলো, মেন্টাল ডিসঅর্ডারের বিষয় যেটা হয়, এক একজনের এক একভাবে জিনিসটাকে বের হয়ে আসে, মানে এক একজন এক একভাবে সাফার করে। এই জন্যই বললাম যে ডিপ্রেশনের আসলে ইটস আ ভেরি ওয়াইড রেঞ্জ অফ এক্সপ্রেশনস, ইটস আ ভেরি ওয়াইড রেঞ্জ অফ সিমটমস। তো হয়তো এক পার্সন এর সাথে পার্সন বি এর কিছুটা মিলবে, কিছুটা মিলবে না। কোনো ডিপ্রেশনের রোগী কনফিডেন্সের অভাবে ভোগে। হ্যাঁ, কোনো ডিপ্রেশনের রোগী খুব লোনলিনেসে ভুগতে ভুগতে আস্তে আস্তে সে ডিপ্রেশনের দিকে যায়। তো এখন এক একজনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক এক রকম, বিভিন্ন কারণে মানুষ ডিপ্রেশনের দিকে যায়। আচ্ছা, তো একটা মানুষ যখন দেখে যে আমার আসলে বেঁচে থাকার আর কোনো কারণ নাই, কিসের জন্য বেঁচে থাকবো, হ্যাঁ, তখন একটা মানুষ নর্মালি এই সুইসাইডাল হয়ে যায়। সে আসলে নিজের জীবনেরই আসলে কোনো অর্থ খুঁজে পায় না। হ্যাঁ, মজার জিনিস কি, আমি এরকম অনেক সময় বিভিন্ন সাইকোলজিস্টের সাথে কথা বলে, বিভিন্ন সময় বিভিন্ন সাইকোলজিস্টের সাথে এই জিনিসটা নিয়ে ডিসকাস করে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, একটা ডিপ্রেশনের রোগী যখন সুইসাইডাল হয়ে যায়, যেহেতু তুমি সুইসাইডের কথা বললে, যখন সুইসাইডাল হয়ে যায়, তারা বলেন, ডাক্তাররা বলেন যে ওই মুহূর্তে বা সে যখন তার মাথার মধ্যে চিন্তা ভাবনাটা চলছে, তখন যদি কেউ তার সাথে একটু কথা বলতো, হ্যাঁ, maybe not regarding the topic his thinking he has in his mind, but regarding anything else, তখন তার সাথে একটু যদি কথা বলতো কেউ, তাহলে এই ঘটনাটা সে ঘটাতো না। হ্যাঁ, আমি এরকম 2 জন মানুষের কেস জানি এবং তারা আমার খুব কাছের ছিলেন, তারা সুইসাইড করেছেন। দুটো আলাদা আলাদা টাইমে, দুটো আলাদা আলাদা দেশে আমার সাথে তাদের পরিচয় হয়েছে এবং 2 ক্ষেত্রে এরকম একটা ঘটনা হয়েছে যে ডাক্তাররা পরে বলেছেন যে হ্যাঁ, উনি ডিপ্রেশনে সাফার করছিলেন এবং এমন একটা সময় উনি এই স্টেপটা নিলেন, এই যে এত এত ভয়ঙ্কর একটা স্টেপ নিলেন, এটার আগে যদি উনি কারোর সাথে একটু আলাপ করতো, একটু গল্প করতো, একটা মানুষ যদি থাকতেন ওনার পাশে, ওনার বাসায়, তাহলে এই ঘটনাটা উনি ঘটাতেন না। এরকম আমি শুনেছি। তো এক একটা কেস ইট হ্যাজ, ওই যে বললাম ওয়ান্স অ্যাগেন, ইট হ্যাজ আ ভেরি ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক। এক একটা কেস এক এক রকম এবং এর পিছনের কারণগুলো এক এক রকম। কেউ লোনলিনেস হয়েছে, যেটা বললাম, কেউ লোনলিনেসে ভুগছে, কেউ ভীষণ স্ট্রেসড এনভায়রনমেন্ট থেকে সে ডিপ্রেশনের দিকে এগিয়েছে, কেউ হচ্ছে গিয়ে হতাশা, হ্যাঁ, আমার জীবনে আর কিছুই হবে না, আমি জীবনে কখনোই জিততে পারলাম না, হ্যাঁ, আই এম অলওয়েজ লুজিং, আই এম অলওয়েজ ফেইলিং, এই হতাশা থেকে একটা মানুষ ডিপ্রেশনের দিকে যায়। কেউ আবার কি অনেক কিছু পেয়েছে, হ্যাঁ, অনেক কিছু পেয়েছে, এখন সে ভাবছে আমার আসলে জীবনে আসলে কিছু নাই, পেয়ে কি লাভ হলো, হ্যাঁ, পেয়েও কোনো লাভ হয় নাই, হ্যাপিনেসটাকে সে আসলে খুঁজে পাচ্ছে না। এটাও কিন্তু একটা ডিসঅর্ডারের একটা সাইন। এর থেকেও কিন্তু অনেক সময় মানুষ ডিপ্রেশনের দিকে যায়। সো আই ওয়াজ রিডিং অ্যাবাউট দিস লেডি, কিছুদিন আগে ওয়াজ রিডিং অ্যাবাউট পজিটিভ সাইকোলজি, একটা বই আছে পজিটিভ সাইকোলজির উপর, খুবই নাম করা বই, আমি তখন কোনো এক সময় বইটা শেয়ার করবো। তো সেখানে একজন ডিপ্রেশনের রোগীর কথা বলা হয়েছে যে উনি $1 মিলিয়ন একটা লটারিতে জিতলেন। আচ্ছা, $1 মিলিয়ন লটারিতে জিতলেন এবং তার লাইফ খুব স্ট্রাগলিং। সে একটা সিঙ্গেল মাদার ছিলেন, ছেলেকে মানুষ করছেন অনেক কষ্ট করে। তো $1 মিলিয়ন যখন উনি জিতলেন, সেই $1 মিলিয়ন জেতার পরে আবার দেখা গেল যে তার আগে কিন্তু সে কিন্তু ব্যাংক্রাপ্টেড ছিল, তার টাকা পয়সার খুবই সমস্যা ছিল। সে এতগুলো টাকা জেতার পরে কয়েক মাস পরে আবার সে ব্যাংক্রাপ্টেড হয়ে গেল, টাকা পয়সা শেষ। তো কিছু একটা কারণে তার মধ্যে এই চিন্তাটা আসলো যে আমি একটা ডাক্তারের কাছে যাই, সামথিং ইজ নট ফিলিং রাইট। হয়তো তার কোনো বন্ধু বলেছে বা ফ্যামিলি মেম্বার কেউ একজন বলেছে যে ইউ মাস্ট সি আ ডক্টর, আ স্পেশালিস্ট। সে ডাক্তারের কাছে যখন গেল, ডাক্তার তাকে আবার আরেকটা সেশনে ইনভাইট করলেন, আরেকটা সেশনে ডাকলেন, একটার পর একটা সেশন। তারপরে ডাক্তার রিভিল করলো যে উনি এতদিন ডিপ্রেশনে ভুগছিলেন এবং এখনও উনি ডিপ্রেশনের রোগী। তো ওনার ডিপ্রেশনটা হওয়ার কারণ কি? উনি $1 মিলিয়ন মালিক, হ্যাঁ, নট জাস্ট অ্যান অর্ডিনারি পার্সন ক্যান হ্যাভ $1 মিলিয়ন, তাই না? তারপর কি, ওনার সিঙ্গেল মাদার তো অনেক আছে, হ্যাঁ, আমেরিকার মতো জায়গায় সিঙ্গেল মাদারের কেস তো ইটস নট আ ভেরি আনকমন থিং, তাই না? খুবই নর্মাল একটা বিষয়। তাহলে উনি কেন ডিপ্রেশনে ভুগছেন? কিছু একটা হয়েছে। অ্যাট ওয়ান পয়েন্ট কেউ তার পাশে দাঁড়ানোর হয়তো ছিল না, কোনো একটা পর্যায়ে সে হয়তো খুব লোনলি ফিল করেছে, তার মনে হয়েছে যে আসলে বেঁচে থেকে কোনো লাভ নাই, বা তার হয়তো মনে হয়েছে যে আমার জীবনটাই বৃথা, কোনো রকমে বেঁচে থাকতে হবে, বাচ্চাটার জন্য এই জন্য বেঁচে আছি, এটাও হতে পারে তার কারণ।
ইন্টারেস্টিং। মানে এই যে একটা খুব দারুণ জিনিস বললেন যে বেঁচে থাকার কারণ, মানে আপনার কি মনে হয় যে মোস্টলি পিপলের মানে আমাদের ম্যাক্সিমাম মানুষের বেঁচে থাকার কারণটা কি, আমরা কেন বাঁচি? এটা অনেকটাই ডিপেন্ড করে সে ছোটবেলা থেকে কোন এনভায়রনমেন্টে বড় হয়েছে। স্বপ্নটা নর্মালি অনেক ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যদি আশেপাশে তাকিয়ে দেখি যে বাচ্চাদেরকে মা বাবারা কিভাবে মানুষ করে। ছোটবেলায় আমরা একটা ড্রিম দিয়ে দিই না যে বাবা তুমি বড় হয়ে ডাক্তার হবে, তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় কিন্তু তাকে একটা কারণ দিয়ে দিই আমরা। তো আমরা সচেতনভাবে করি আর না করি, আমরা কিন্তু খুব ভালো একটা কাজ করি। আমাদের দেশে বাবা মারা এটা খুব ভালো একটা কাজ করে, একটা উপকারের কাজ করে বাচ্চাদের জন্য, যে ছোটবেলা থেকে তার মাথার মধ্যে একটা স্বপ্ন ঢুকে দেয় যে এটা তোমার স্বপ্ন, ইউ চেজ দিস, তুমি বড় হবে ডাক্তার হবে, তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, বা বড় হয়ে তুমি লয়ার হবে, বা তুমি এন্টারপ্রেনিউর হবে, হ্যাঁ, আর্টিস্ট হবে, হ্যাঁ, মিউজিশিয়ান হবে। তো এই যে ছোটবেলা থেকে এই তাকে কি ড্রিম দেওয়া হচ্ছে, এটা তার জন্য একটা বেঁচে থাকার কারণ হয়। হয়তো সেই ড্রিমটা পরে আর চেঞ্জ করে না, হয়তো অ্যাট ওয়ান পয়েন্ট হি অর শি গিভস আপ অন দ্য ড্রিম, হয়তো তার ড্রিমটা চেঞ্জ হয়। হ্যাঁ, আমি ছোট থেকে বড় হয়েছি ডাক্তার হব বলে, হঠাৎ ক্লাস 8-এ এসে, হ্যাঁ, গ্রেড 8-এ এসে আমি চিন্তা করলাম যে না, আই ডোন্ট ওয়ান্ট টু বি এ ডক্টর, আমার বায়োলজি পড়তে ভালো লাগছে না, আমার হিউম্যান সায়েন্স পড়তে ভালো লাগছে না, আমার মনে হয় আই এম দি অ্যাকাউন্টিং পার্সন, আমি অ্যাকাউন্টস ভালো বুঝি, হ্যাঁ, আই এম মোর ইনটু নাম্বারস, হ্যাঁ, আমি ফাইন্যান্সে পড়বো, বা আমি একজন FCMA হব, হ্যাঁ, আমি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, অথবা আমি মিউজিক খুব ভালোবাসি, হ্যাঁ, আমার গানের গলা অসাধারণ, আমার মনে হয় যে আমি ট্যালেন্ট হান্টে আমি জিতে যাব, আমি মিউজিক নিয়ে কাজ করব, বা আমি আর্টিস্ট হব। তো ড্রিমগুলো তো চেঞ্জ হয়, তাই না? ড্রিমটা থাকাটা খুব দরকার, বেঁচে থাকার একটা পারপাস দরকার। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা মাঝে মাঝে ড্রিমটাকে ভুল বুঝি। একটা তো হচ্ছে গিয়ে আই ড্রিম টু বি আ ডক্টর, আই ড্রিম টু বি আ মিউজিশিয়ান, আই ড্রিম টু বি অ্যান আর্টিস্ট। আরেকটা হচ্ছে গিয়ে আমি জানি না আমি কি হব, কিন্তু আমি যেটাই হই না কেন আই উইল বি দি বেস্ট অ্যাট ইট। হ্যাঁ, এটাও কিন্তু একটা পারপাস থাকতে পারে। হ্যাঁ, আই এম ইয়েট টু ফাইন্ড আউট, হ্যাঁ, আমি কি হব আই এম ইয়েট টু ফাইন্ড আউট। আমি আসলে এখন পর্যন্ত জানি না, আমি বের করতে চাই যে আমি কোন কাজটা ভালো করে করতে পারবো, কিন্তু আমি এইটুকু জানি যে আমি যেটা করব আমি ওটাতে ছক্কা পিটাবো, হ্যাঁ, আমি ওটাতে সচিন টেন্ডুলকর হব। তো এটাও কিন্তু একটা ড্রিম, এটাও কিন্তু একটা পারপাস তৈরি করা। আচ্ছা, আরেকটা জিনিস হয়, আমরা যখন ইতিহাস পড়ি আমরা এরকম অনেক মানুষের নাম জানি, যেমন মাদার টেরেসা, হ্যাঁ, এইসব মানুষেরা বেঁচে থাকে, তাদের পারপাস কি ছিল? দে ওয়ান্টেড টু হেল্প হিউম্যানিটি, তাই না? তাদের মূল একটা ফ্ল্যাগ ছিল হচ্ছে কি হিউম্যানিটি। আমি হিউম্যানিটিকে বাঁচিয়ে থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো আমি মানুষের জন্য করবো, মানুষকে হেল্প করবো, যেভাবে হোক আমি মানুষকে সাহায্য করবো। তাদের মূল পারপাসটা কিন্তু ওইখানে ছিল। তো আমরা মনে করি কি যে ড্রিম সবসময় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ারই ড্রিম থাকতে হবে। আসলে ড্রিমটা হওয়া উচিত, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ড্রিমটা হওয়া উচিত আমি কেমন হব, আমি কেমন হয়ে কি করব সেটা কিন্তু পরে আমি নিজেই ডিসাইড করতে পারি। যে কোনো এক সময় কিন্তু লাইফ আমাকে বলে দিবে দিস ইজ দি আইডিয়াল প্যাথ ইউ শুড টেক, দিস ইজ দি আইডিয়াল ক্যারিয়ার ইউ শুড ফলো, ইউ শুড টেক আপ। কিন্তু কি হব, কেমন হব, সেটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যে আমার প্রিন্সিপালটা কেমন হবে, এই যে যেটা বললে পারপাস, দি মিনিং অফ লাইফ। হ্যাঁ, ওয়াই ডু আই ওয়ান্ট টু লিভ? আই ওয়ান্ট টু লিভ ফর দিস, আই ওয়ান্ট টু লিভ ফর পিপল, আই ওয়ান্ট টু লিভ ফর মাই ফ্যামিলি, আই ওয়ান্ট টু লিভ ফর দি নেচার। কিছু আছে না ন্যাচারালিস্ট, নেচার নিয়ে কাজ করে, এনভায়রনমেন্টালিস্ট, হ্যাঁ, তারা নেচারকে এত ভালোবাসে। তো এটাও কিন্তু তাদের একটা পারপাস। তো সবার আগে আমার মনে হয় এটা ডিসাইড করা খুব দরকার যে আমি কেমন হব, আমার পার্সোনালিটি কেমন হবে, আমি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করি, পৃথিবীর কোন জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করি। এই জিনিসটাকে নিয়ে আমি যখন আগাবো, আমার প্রিন্সিপাল সেট হয়ে গেল, তারপর কিন্তু আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো, যেটা আমার ভালো লাগছে সেটা পড়লাম, আই ক্যান অলওয়েজ ফাইন্ড আ ওয়ে আউট। তখন আমি চিন্তা করলাম যে আমার আলটিমেট ক্যারিয়ার কী হবে। আপু, আপনি তো আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে এই ধরনের পিপল অনেক ডিল করছেন, যারা বিভিন্ন রকম ক্রাইসিসে আপনার কাছে এসছে, একদম পার্সোনাল কাউন্সিলিং থেকে শুরু করে প্রফেশনাল কাউন্সিলিং পর্যন্ত চাইছে যে আমি এই ক্রাইসিসে আছি, আমি এরকম অ্যাংজাইটিতে ভুগতেছি, বা আমার বিহেভিয়ারালি অ্যাসপেক্টটা নিয়ে আমি খুব ঝামেলায় আছি। এরকম 2-4টাকে আমাদের সাথে একটু শেয়ার করা যায়, সো দ্যাট আমরা একটু আমাদের লাইফের সাথে রিলেট করতে পারি কিনা দেখি। মানুষের সম্মান রক্ষা করে বলি, নামটা না বললাম, বা কোথায় সে কাজ করে সেগুলো না বলে, এরকম অনেক অনেক কেসেস তো আসেই। হ্যাঁ, যেহেতু কাজটাই এরকম, যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজটা যে করেছি, কোচিং করেছি, বিকজ প্রফেশনাল কোচ হিসেবে অনেকের কোচিং করতে হয়েছে, এবং অনেকের সে কোচিং থেকে অনেকের কাউন্সিলিংও করতে হয়েছে। দেখা গেছে যে কোচিং করেই আমি সব সমস্যার সমাধান করতে পারছি না, তার সাথে সাথে আমাকে কাউন্সিলিংয়ের অ্যাপ্রোচে যেতে হয়েছে। তো এরকম কয়েকটা এক্সাম্পল বলতে পারি। একটা যেরকম স্ট্রেসের একজন সাফার করছে, স্ট্রেসের একজন ভিকটিম,
তো স্ট্রেস তো আমাদের লাইফে খুব কমন একটা বিষয়, এবং মজার জিনিস হচ্ছে কি এই স্ট্রেসটা ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে আমরা যখন কন্ট্রোল করি তখন স্ট্রেসটা সিভিয়ার পর্যায়ে যায় না। আমাদের স্ট্রেস তৈরি হবেই, হ্যাঁ, স্ট্রেস তৈরি হওয়া মানে কি, স্ট্রেস কাকে বলে, একটা সিচুয়েশনে এসে আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হয়, তো সেটাকে আমরা বলি স্ট্রেস। হ্যাঁ, মানে আমাদের যখন স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, কর্টিসল, অ্যাড্রেনালাইন রিলিজ হচ্ছে, তখন আমরা বলি উই আর গোয়িং থ্রু স্ট্রেস। এবং এটাই যখন বাড়তে থাকে তখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন আমরা অসুস্থ বোধ করি। তো ইনিশিয়ালি আমাদের নজিয়া কাজ করে, আমাদের মাথা ব্যথা কাজ করে, কারো পেটে ব্যথা কাজ করে, কারো ঘাম হয়, কেউ কনসেন্ট্রেট করতে পারে না, ডিফোকাসড হয়ে যায়, আবার কেউ কেউ আবার খুব ভালো ম্যানেজ করতে পারে। হ্যাঁ, কেউ আবার লাগাতার অনেক স্ট্রেসে ভুগতে থাকে, মানে ক্রনিক। হ্যাঁ, এই মাসে টানা 10 দিন আমার খুব স্ট্রেস গেছে, 5 দিন পরে আবারও সেই একই স্ট্রেস শুরু হয়েছে। হ্যাঁ, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, তখন স্ট্রেসটা আমাকে এই যে মানে মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। তো এই স্ট্রেসের ভিকটিম আমাদের আশেপাশে অনেক। আই হ্যাভ বিন আ ভিকটিম অফ স্ট্রেস অ্যাট ওয়ান পয়েন্ট অফ মাই লাইফ। তুমি হয়েছো, আই এম শিওর এভরিবডি। তো ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অ্যান আইডিয়াল ওয়ে টু হ্যান্ডেল স্ট্রেস। আমরা যদি ইমোশনাল ইন্টেলিজেন্সটা শুরু থেকে প্র্যাকটিস করি এবং ওই ফর্মুলা ওয়াইজ যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, রাইটিং থট জার্নালস, মেডিটেশন, তারপর এক্সারসাইজেস, এই জিনিসগুলো ইভেনচুয়ালি আমাকে স্ট্রেসটা কন্ট্রোল করতে হেল্প করবে। স্ট্রেস তো হবে, কারণ স্ট্রেস হরমোন তৈরি হবে, কিন্তু স্ট্রেস হরমোন তৈরি হলে সেটা যেন আমার ক্ষতির কারণ না হয়, সেটা যেন কন্টিনিউয়াসলি ফর আ ভেরি লং টাইম এটা যেন রিলিজ না হয়। হ্যাঁ, এটা যেন মানে অনেক লম্বা সময় ধরে এটা যেন রিলিজ না হয়। অনেক লম্বা সময় ধরে রিলিজ হলেই তখন এই স্ট্রেস হরমোনটা আমাদের বিভিন্ন রকমের ফিজিক্যাল প্রবলেম তৈরি করে, মেন্টাল ইস্যুস তৈরি করে। তো স্ট্রেসের আমার এক ছাত্র যা ট্রেনিং করাচ্ছিলাম, তো দেখা গেল যে তার পারফরমেন্স নিয়ে অনেক ইস্যু। তো ট্রেনিংয়ে তাদের অফিসে ট্রেনিং করাতে করাতে তার লাইন ম্যানেজার আমাকে আলাদা ডেকে বললো যে আমাদের এই ট্রেনিংয়ে, আপনার এই ট্রেনিংয়ের ব্যাচে একজন আছেন, আপনার একজন ছাত্র, তার পারফরমেন্স নিয়ে আমরা একটু কনসার্নড। এমন না যে ছেলেটা কাজ ভালো জানে না, ছেলেটা কাজ খুব ভালো জানে, হি হ্যাজ বিন এ সুপেরিয়র পারফর্মার। এই সুপেরিয়র পারফর্মার মানুষটা ইদানিং খুব তার পারফরমেন্স ড্রপ করছে, সময় মতো তার আমরা ডেলিভারি পাই না, সে ডেডলাইন প্রায় মিস আউট করে, প্রায় সে ভুলে যায়, উল্টাপাল্টা কথা বলে, হ্যাঁ, সকালে কি বলছে বিকালে তার মনে থাকে না। এই জিনিসগুলো তার জন্য একটা ভয়ানক মানে রূপ ধারণ করেছে, তার এই জিনিসগুলো, এবং এটার জন্য আমরা বিজনেসে সাফার করছি। আমরা চাই না তাকে রিপ্লেস করতে, আমরা রিপ্লেসমেন্টের চিন্তাই করতে চাই না, কারণ সে আমাদের একজন ইন্টেগ্রাল পার্ট অফ দি অর্গানাইজেশনের একজন ইন্টেগ্রাল পার্টকে তো আমরা বাদ দিতে পারবো না। আমরা চাই না, আমাদের তার সাথে অনেক বছরের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই অর্গানাইজেশন তার হাতে, মানে আমার হাতে আর 10টা মানুষের হাতে যদি অর্গানাইজেশন তৈরি হয়ে থাকে, তাহলে তার হাতেও তৈরি হয়েছে। তার লাইন ম্যানেজার এই কথাগুলো বলছে, তার মানে তার কতখানি ভ্যালু এই অর্গানাইজেশনে, বাট দে আর নট হ্যাপি উইথ হিজ প্রেজেন্ট পারফরমেন্স। যেই সময়কার কথা বলছি সেই সময় তার এই পারফরমেন্স ইস্যুসগুলো তৈরি হচ্ছে, অ্যান্ড দে ওয়ার নট হ্যাপি অ্যাবাউট ইট। কিন্তু দে ওয়ান্ট টু গিভ ইট আ শট, দে ওয়ান্ট টু গিভ ইট আ ট্রাই, যে আমরা এটাকে ওভারকাম করতে তাকে হেল্প করতে চাই, যেন সে আবার আগের পারফরমেন্স মোডে সে যেন আবার ফেরত আসে, আগের পারফরমেন্স কোয়ালিটিতে। তো এটা নিয়ে এখন আমি তাকে কিভাবে হেল্প করতে পারি, তখন আমি বললাম যে আচ্ছা, যেই কথাগুলো আপনি বললেন, সে ডেডলাইন মিস করে কিন্তু সে কাজ ভালো জানে, কাজ ভালো জানা সত্ত্বেও সে ডেডলাইন মিস করে, তার মানে কি তার সাপোর্টিং হ্যান্ড নাই, হেল্পিং হ্যান্ড নাই, তার টিম কত বড়? তখন তারা বললো তার টিম অনেক বড়, যথেষ্ট বড় তার টিম সাইজ, এই টিম সাইজ নিয়ে তার এই ডেলিভারি দিতে পারার কথা। আচ্ছা, সে সকালের কথা বিকালে ভুলে যায় কেন? ইজ ই ওভারলোডেড? তখন তার লাইন ম্যানেজার বললো এই লোডগুলো সে বহু বছর ধরে নিয়ে আসছে, হ্যাঁ তার ওয়ার্ক প্রেশার বেশি, কিন্তু সে ভুলে যাচ্ছে আমাদের ধারণা হি ইজ নট এবল টু অর্গানাইজ ওয়েল। এগুলো হচ্ছে গিয়ে লাইন ম্যানেজারের অভিব্যক্তি, সে এইভাবে মনে করে। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কতখানি হেল্প করতে পারবো আমি তো বুঝতে পারছি না। ইফ ইটস রিলেটেড টু ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেটেড যদি হয়, তাহলে ডেফিনেটলি আই ক্যান হেল্প। আমি একটু ওনার সাথে কথা বলে বুঝে নেই যে তার আসলে সমস্যাগুলো কী। আচ্ছা সাব্বির, আমার 2টো সেশন লেগেছে তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে, হ্যাঁ, যে তার এই জিনিসগুলো কেন হচ্ছে, তার এই ধরনের এই যে ভুলে যাওয়ার তো কথা না। আমি তাকে বললাম যে ভাই তুমি নোটস নাও না কেন? হ্যাঁ, নোটস নিয়ে রাখো। সে বলে আমি নোটস নিতে ভুলে যাই। আচ্ছা, আমি নোটস নিতেও ভুলে যাই। হ্যাঁ, নোটস নিয়ে যে নিজেকে রিমাইন্ডার সেট করে রাখবো, আমি সেই নোটস নিতে ভুলে যাই। আচ্ছা, আমি বললাম যে কী ধরনের ভুলে যাও? তখন সে বললো যে আমার টিম মেম্বারদেরকে আমি যদি সকালে একটা ইনস্ট্রাকশন দেই, দুপুরবেলা আমি যখন তাদেরকে জিজ্ঞেস করতে যাই তারা বলে যে আমি ইনস্ট্রাকশন দেই নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমি দিয়েছি, কিন্তু আবার আমি শিওর না যে আমি দিয়েছি নাকি, মানে আই এম নট 100% শিওর। তার মানে আমার মনে পড়ছে না, আমার মনে হচ্ছে একবার দিয়েছি, একবার মনে হচ্ছে দেই নাই। টিম মেম্বাররা এই জিনিসটার অ্যাডভান্টেজ নিচ্ছে এখন। আচ্ছা, টিম মেম্বাররা বলে বস আপনি তো বলেন নাই। হ্যাঁ, যা হয় আর কি, মানুষের দুর্বলতার সুযোগ নেয়। তাহলে এটার জন্য আমার অনেকগুলো ডিজাস্টার হয়েছে। আমি সঠিক সময় আমি শিপমেন্ট করতে পারি নাই, হ্যাঁ, আমার প্রোডাকশনের সাথে কোঅর্ডিনেট করতে পারি নাই, একটা ক্রাইসিস ধরা পড়ছে, সেই ক্রাইসিসটা আমি হ্যান্ডেল করতে পারি নাই, হ্যাঁ, ক্রাইসিসটা অনেক বড় আকারে চলে গেছে।
তো এরকম অনেক ধরনের প্রবলেম হচ্ছে। তো এই মানুষটার যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমার লাইফস্টাইলটাকে তুমি আমাকে বলো, কটার সময় ঘুমাতে যাও, কটার সময় ঘুম থেকে ওঠো, কি খাওয়া দাওয়া করো, সকালে নাস্তা খাও নাকি, তারপরে তোমার রেস্ট কেমন হয়, শুক্র শনিবার কি তুমি ছুটি পাও নাকি, বা একদিন হলো কতটুকু সময় তুমি বাসায় থাকো, কি করো, এন্টায়ার এই 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 ফাইন্ডিংগুলো করতেই আমার আসলে 2 দিন সময় লেগেছে। 2 দিন 2 ঘন্টা সেশন অনলাইনে করলাম। আচ্ছা, তা আমার ফাইন্ডিংস এই যে সে সপ্তাহে 6 দিন কাজ করে, তার অফিস খালি শুক্রবারে বন্ধ থাকে, সে বৃহস্পতিবার রাত্রে যখন সে বাসায় আসে ইউজুয়ালি তখন রাত 3টা থেকে 4টা বাজে। ঢাকার বাইরে তার ফ্যাক্টরি থেকে সে ঢাকায় আসে, বাসায় ঘুমাতে ঘুমাতে তার 3টা-4টা বাজে। বৃহস্পতিবার সকালবেলা সে যখন ঘুম থেকে ওঠে তখন ইউজুয়ালি 10টা হয়, তার ঘুমটা কিন্তু পুরোপুরি হয় না, ভালো মতো ঘুমটা হয় না, সে কিন্তু ফ্যাটিগে ভুগছে, তার মধ্যে ফ্যাটিগ কাজ করে। সে চোখ ডলতে ডলতে উঠেই সে যায় বাজার করতে, কারণ ঘরে বাজার নাই, তার বউ বলে তাকে বাজার করে নিয়ে আসো। বাজার করে আসতে আসতে তার নামাজের টাইম হয়ে যায়, জুম্মা পড়তে পড়তে দেখা যাচ্ছে যে অফিস থেকে ফোন আসতে থাকে, সে ফোনে অনেক কাজ করে। হ্যাঁ, কারণ শুক্রবারে অফিসের কিছু ডিপার্টমেন্ট কাজ করে, যেহেতু ফরেন কিছু বিজনেস আছে এই জন্য। তো এই হচ্ছে গিয়ে তার ছুটির দিন। আচ্ছা, বাকি দিনগুলোর কি অবস্থা? সে রাত্রে ঘুমাতে যায় প্রতিদিনই অন অ্যান অ্যাভারেজ রাত 2টার সময়, কারণ সে ফ্যাক্টরি বন্ধ করে সে বাসায় আসতে আসতে রাত বাজে হচ্ছে গিয়ে 1টা। সে কোনো রকমে 4টা খেয়ে সে যখন ঘুমায় যায়, তার খাবার তো হজম হওয়ার কথা না। আমি তাকে এটাও জিজ্ঞেস করছি, খেয়ে দিয়ে ঘুমাও নাকি না খেয়ে ঘুমাও? বলকে না, আমি খেয়ে দিয়ে ভালো মতো পেট ভরে খেয়ে দিয়ে ঘুমাই। এটা তো আরেকটা ক্ষতিকর কাজ, তার তো খাবারটা হজম হচ্ছে না, তাই না? আচ্ছা, সকালে উঠো কয়টা? সকালে তো তাকে 6টার মধ্যে উঠতে হয়, কারণ ফ্যাক্টরিতে সময় মতো পৌঁছাতে গেলে তাকে ভোর 6টায় উঠতে হবে। তাহলে সে ঘুমায়টা কি? সে তার মানে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায়। সে স্লিপ ডিপ্রাইভড, সিভিয়ারলি স্লিপ ডিপ্রাইভড। তো স্লিপ ডিপ্রাইভড একটা মানুষের স্বাভাবিকভাবে আর কোনো কিছু না থাকুক, স্ট্রেস তো তার আছেই। তার হাই লেভেল অফ স্ট্রেস সে প্রতিদিন হ্যান্ডেল করছে, এবং এর কোনো প্রতিকার সে করছে না, কোনো রকমের সে প্রিভেনশন মেজারও নিচ্ছে না, কোনো রকমের সে প্রতিকারও করছে না। নো কিওর নো প্রিভেনশন, সিম্পল। আচ্ছা, তারপর কি? সে একটা তার কমন প্রবলেম হচ্ছে, আমি যখন তাকে বললাম যে তোমাকে প্রতিদিন কেন রাত 2টার সময় বাসায় আসতো, তোমার সব এমপ্লয়ি সব কলিগরা কি রাত 2টার সময় বাসায় গিয়ে ঘুমায়? তোমাকে না, ওরা আরও আগে বের হয়ে যায়, ইউজুয়ালি বেশিরভাগই 8টার সময় বের হয়, বাসায় যেতে যেতে এক একজনের 10টার সময়, এক একজন বাসায় গিয়ে ঘুমায় পড়ে। আমি বের হই হচ্ছে কি 10টার দিকে, আমি বাসায় পৌঁছাই হচ্ছে কি 12টার দিকে, ঘুমাতে ঘুমাতে 2টা। হ্যাঁ, এরকম, বা হয়তো 12টার জায়গায় 1টা হয়তো বাজে কখনো। তাহলে তো তোমার কলিগটা যদি 8টার সময় বের হয়, তো তুমি কেন বের হও না? বের হবো কি আপু? বের হওয়ার সময় হয়তো কোনো একজন অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে এসে একটা রিপোর্ট চেয়ে বসলো, তা বললাম তুমি দিবা না, তুমি বলবো না ইটস ক্লোজিং টাইম, আমি এখন বের হয়ে যাব, আমি আপনার এটা কালকে করে যাব। তখন সে বলে, মানে তার ভাষ্য হচ্ছে তখন আমি না বলতে পারি না, আমি তখন বসে বসে করি। এইটা আমার অন্যান্য ডিপার্টমেন্টের সব স্টেক হোল্ডাররা কলিগরা সব বুঝে গেছে যে এই মানুষ না বলতে পারে না, ওকে একটু আদর করে কথা বললে ও কাজটা করে দেয়। সে কিন্তু কাজটা ধরা দিয়ে সেই লোক কিন্তু চলে যায়, সে তাকে শেষ মুহূর্তে রিপোর্ট একটা ধরা দিয়ে সে চলে যায়, সে আর ওটার জন্য ওয়েট করে না। কিন্তু এই মানুষটা, এই ভালো মানুষটা কি করে, বসে বসে সে রিপোর্টের কাজ করতে করতে রাত 12টা বাজায়। এই হচ্ছে কি কাহিনী, এটা এভরিডে, ইন অ্যান্ড আউট, এভরিডে হচ্ছে। তো এ তো হচ্ছে পুরো স্ট্রেসের রোগী। আচ্ছা, তখন আমি বললাম যে আচ্ছা, এই যে তুমি ভুলে যাও, তোমার কি একবারও মনে হচ্ছে যে তুমি কেন ভুলে যাচ্ছ, তুমি লিখতে পারছো না? তখন বলো যে ওই কথা, যে আমি তো লিখতেও ভুলে যাই। হ্যাঁ, আমি যে একটা কথা বলে আসলাম সেটা লিখতেও আমি ভুলে যাই, আমি তো মানে সব কিছু ভুলে বসে থাকি। তারপর জিজ্ঞেস করলাম ফ্যামিলির কথা, তখন সে বললো বউয়ের সাথে খালি ঝগড়া হয়, এই আরেক অশান্তি। হ্যাঁ, ওই যে সারাদিন সে বাসা থাকে না, বাসায় আসলে বউ দেয় বকা, বউয়ের সাথে খালি ঝগড়াঝাটি, বউয়ের সাথে কথাবার্তা হয় না, সেটা আরেকটা মানসিক অশান্তি, ওইটা আরও স্ট্রেস বাড়িয়ে দেয় তাকে, স্ট্রেস কমাবে না, স্ট্রেস বাড়াবে। এই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দি কেসেস। তো এই মানুষকে স্ট্রেস ম্যানেজমেন্টের টিপস একে একে দিলাম। তো এক একদিন এক একটা টিপস দিতাম, বলতাম যে এটা স্টার্ট করো। ইট ওয়াজ আ ভেরি লং প্রসেস, প্রায় 3 মাস 4 মাসের মতো আমি তাকে দেখেছি, তার সাথে কথা বলেছি, তার সাথে কাউন্সেলিং, এবং তাকে বেশ কিছু অ্যাসাইনমেন্টস দিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স টেকনিক, স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্সের মাধ্যমে আস্তে 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 তাকে ডেভেলপ করা, এবং ইট ওয়ার্ক প্রিটি ওয়েল। খুব ভালো একটা কাজ করেছে তার। সে অ্যাটলিস্ট বলেছে আমাকে পরে যে আপু, মেমোরি ইজ কামিং ব্যাক। তাকে ডায়েটারি কিছু সাজেশন দিয়েছি। ডায়েটটার ব্যাপারে আমাদেরকে খুব সাবধান থাকতে, আমরা যখন খুব হাই স্ট্রেসড এনভায়রনমেন্টে কাজ করি তখন আমরা কি করি, যেটা মুখে স্বাদ লাগে সেটা আমরা খাই। যেমন যে ঝাল পছন্দ করে সে ঝাল খায়, মানে এমন ঝাল খায়, রাম ঝাল খায়, রাম ঝাল খেয়ে পেটের 12টা বাজায়, হ্যাঁ, গ্যাস্ট্রিক বাঁধিয়ে ফেলে। যে ফ্যাট পছন্দ করে, হ্যাঁ, ভারী খাবার রিচ ফুড পছন্দ করে, সে খালি রিচ ফুড খেতে থাকে, কাচ্চি বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও আর মোরগ পোলাও। তো অ্যাজ এ রেজাল্ট কী হয়, তার কোলেস্টেরলে গিয়ে হিট করে, তাই না? তার ওয়েট বাড়তে থাকে, প্রচুর ওয়েট বাড়তে থাকে। তার মানে কি, স্ট্রেস কি করে, একটা মানুষকে ইনস্ট্যান্ট হ্যাপিনেস বুস্টার হিসেবে স্ট্রেস তখন জিনিস খোঁজে, কি করলে আমার এক্ষুনি ভালো লাগবে, আমার মনটা খুব বিষণ্ণ হয়ে আছে, কি করলে আমার এক্ষুনি ভালো লাগবে, তখন সে তার পছন্দের খাবারগুলো খোঁজে।
যে চিনি খাওয়া পাবলিক মিষ্টি খায় সে অনেক বেশি মিষ্টি খাওয়া শুরু করে। যে স্মোকার তার স্মোকিং বেড়ে যায়, সিগারেটসের পরিমাণ বেড়ে যায়। তো এই জিনিসগুলো বাড়তে থাকে। হ্যাঁ, যেটা যাকে যেভাবে হ্যাপিনেস দেয় সেই হ্যাপিনেস বুস্টারগুলো সে অনেকভাবে বেশি বেশি ইউজ করতে থাকে। এই হচ্ছে গিয়ে স্ট্রেসের আরেকটা ফল। তো তাহলে শরীর কতখানি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের ডায়েটেও ফোকাস করতে হবে। দারুণ। আচ্ছা, একটা রিসার্চ থেকে বের হয়েছে যে এটাও কয়েকজন নিউরোসায়েন্টিস্ট মিলে রিসার্চ করেছে। উনি বের করেছেন যে আমরা যখন খুব স্ট্রেসড থাকি, আমরা যদি রিচ ফুডের দিকে যাই, ওই ফুডটা শরীরে যখন যায় ওই ফুডটা বার্ন আপ হয় না। স্ট্রেস হরমোন আমাদের ফ্যাটটাকে, কার্ব ফ্যাট আমাদের ক্যালোরি বার্ন করতে স্লো হয়ে যায়, মানে ইট স্লোজ দি প্রসেস ডাউন। আচ্ছা। ক্যালোরি বার্ন সহজে হয় না, স্ট্রেস হরমোন এটাকে প্রতিরোধ করে, থামায়, স্লো ডাউন করে। এই জন্য অনেকেই বলে যে স্ট্রেসড হলে মানুষ ওয়েট গেইন করে, বিকজ তার মধ্যে অনেক স্ট্রেস হরমোন তৈরি হচ্ছে এবং তার ওই যে ওয়েট বাড়ছে, বার্নিং হচ্ছে না। স্ট্রেসে অনেকে হার্ট অ্যাটাক করে বা এরকমগুলো এগুলোর সাথে রিলেটেড। হ্যাঁ, এইসবের কারণে পরবর্তীতে আস্তে আস্তে অসুস্থতার বড় বড় অসুখের দিকে সে যায়। অস্টিওপোরোসিস হয়, হাড্ডি ক্ষয় রোগ স্ট্রেসের কারণে। আইবিএস এর দিকে যায়, হজমের যে প্রবলেমটা, হ্যাঁ, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। লিভার প্রবলেম, ফ্যাটি লিভারের প্রবলেম, তার অ্যাজমা হয়, অনেক সময় মাইগ্রেনের প্রবলেম হয়। কি হয় না স্ট্রেসে? অনেক কিছু, অনেক অনেক অনেক। হ্যাঁ, ইটস এ ভেরি লং লিস্ট। তো আমি নর্মালি যেটা বলি, হ্যাঁ, আই এম শিওর অন্য এক্সপার্টরা সেটা বলে, সেটা হচ্ছে স্ট্রেস, যেই মানুষটা স্ট্রেস সাফার করে তাকে ডায়েটের দিকেও খুব নজর দিতে হবে। সেটা হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট খাওয়া। আচ্ছা, এখানে একটু বলে নেই, হাই ফ্যাট, হাই সুগার কন্টেন্ট, হাই ফ্যাট, হাই সুগার, হাই কার্ব, এরকম কিছু খাবার তো আমাদের একদম মুখেই আছে, আমরা তো জানি, প্রতিনিয়ত থাকে। এবং আমরা যখন এই জিনিসগুলো খাই, এগুলো গিয়ে কি করে, এগুলো গিয়ে আমাদের ব্রেইনের যে প্রোটিন, ব্রেইনের ফুড হচ্ছে কি ব্রেইনের প্রোটিন, ব্রেইনের মধ্যেই সেটা তৈরি হয়, সে ব্রেইন প্রোটিন তৈরি হয়। এটার শর্টকাট একটা নাম হচ্ছে কি বিডিএনএফ। লম্বা নামে আমরা গেলাম না, আমরা গুগল সার্চ করলে দেখবো বিডিএনএফ মানে কি, ইটস ব্রেইন প্রোটিন ওরফে ব্রেইন ফুড। আমরা যখন হাই কার্ব, হাই ফ্যাট, হাই সুগার কন্টেন্টের দিকে বেশি যাই, তখন বিডিএনএফ লেভেল কমতে থাকে, মানে ব্রেইন প্রোটিন কমতে থাকে, ব্রেইন প্রোটিন ডিস্ট্রয়েড হতে থাকে। ব্রেইন প্রোটিন যখন ডিস্ট্রয় হয় তখন কি হয়, একদিক দিয়ে স্ট্রেস হরমোনও বাড়তে থাকে, আর আরেক দিক দিয়ে আমাদের মেমোরি লস হতে থাকে। কেন? বিকজ ব্রেইন প্রোটিন আমাদের সেল তৈরি করে, প্রোটিন কম তো সেল জেনারেশন কম। কি সেল? ব্রেইন সেল, মেমোরি সেল, যে সেলগুলো আমাদেরকে মেমোরি আমাদেরকে হেল্প করে। তাহলে কি হচ্ছে, আমাদের হাই ফ্যাট, হাই কার্ব, হাই সুগার কন্টেন্ট ফুড, এই ফুডটা কি করছে, ব্রেইন প্রোটিন কমাচ্ছে। ব্রেইন প্রোটিন কমানোর ফলে কি হচ্ছে, আমাদের ব্রেইন সেলসের পরিমাণ কমতে থাকে, অর্থাৎ রিজেনারেশন হওয়াটা স্লো ডাউন হতে থাকে, সেল রিজেনারেশন স্লো ডাউন হতে থাকে। তার সাথে সাথে কি হয়, তার সাথে সাথে আমাদের মেমোরি লস হয়, মেমোরি কমতে থাকে। ভয়ানক। হ্যাঁ, ইয়েস। তো এখন এই জিনিসটা আবার ডাইরেক্টলি ইনভলভ উইথ স্ট্রেস, স্ট্রেস হরমোন বাড়তে থাকে। এই হাই ফ্যাট, হাই কার্ব, হ্যাঁ, যখন ব্রেইন প্রোটিন কমতে থাকে তখন স্ট্রেস হরমোন বাড়তে থাকে। মজার জিনিস হচ্ছে, কোনোভাবে আমি যদি ব্রেইন প্রোটিনটাকে বাড়াতে পারি, সে আবার স্ট্রেস হরমোনটা কন্ট্রোল করে। এটা আবার আরেকটা মজার জিনিস। তাহলে আমাকে ব্রেইন প্রোটিনটা বাড়াতে হবে। ব্রেইন প্রোটিনটা বাড়াবো কিভাবে? যে জিনিস কেউ বিশ্বাস করবে না, আমরা সবাই খুঁজি যে কি খেলে বাড়বে, আমরা সবসময় খাওয়ার জিনিস খুঁজি না, এই অসুখ হয়েছে আমি এটা খাবো। ব্রেইন প্রোটিন বাড়ানোর বেস্ট উপায় হচ্ছে কি এক্সারসাইজ করা। আচ্ছা, আমি রেগুলার যদি হাফ অ্যান আওয়ার ব্যায়াম করি, জিম হিট করো বা বাসায় বসে করো, হাঁটো, যেটাই করো না কেন, হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট এভরিডে, ওয়ান্স আ ডে, এভরিডে, এটা আমার ব্রেইন প্রোটিনটা বাড়াবে। ওয়ান্ডারফুল। তার মানে এক্সারসাইজ করলে তোমার মেমোরি বাড়বে। দারুণ। আপু, লাস্ট কোশ্চেন, আমাদের লাস্ট জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে মানে এখনকার সময়ে আমরা সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট তো অনেক, আমাদের মানে আমরা সবাই, আমি শিওর যে যারা কম্পারেটিভলি ইয়াঙ্গার জেনারেশন তারা আরো বেশি, তাদের সোসাইটি বলতে, তাদের সবকিছু বলতে সবকিছু সোশ্যাল মিডিয়া বা এরকম কিছু, ব্যক্তিগত ইন্টারাকশন কম্পারেটিভলি কমে গেছে বা সবকিছু, এইগুলো তো ধরেন তাদের সবকিছুর উপর একটা ইম্প্যাক্ট পড়ে। সো এখান থেকে রিকভারি করার ওয়েটা কি? ইন্টারাকশনটা রিয়েল হোক, ভার্চুয়ালের চেয়ে রিয়েলটা দরকার। ওকে, আমরা একটু ফোন দিয়ে কথা বলি, আমরা একটু সামনাসামনি গিয়ে দেখা করি। সামনাসামনি গিয়ে দেখা করার যে কানেকশনটা তৈরি হয়, যে মেন্টাল কানেকশনটা তৈরি হয়, সেটা কিন্তু ভার্চুয়ালি অতটা হয় না। হ্যাঁ, আমাদের অনেক ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়ে যায় আমরা যখন সামনাসামনি কথা বলি মানুষের সাথে, প্লাস ফিজিক্যালি একটা মানুষকে সামনে দেখছি, ওইটা আমাদের মাথার মধ্যে অনেক পরিমাণের ওই যে হ্যাপিনেস হরমোনসগুলো তৈরি করে, আমাদের মধ্যে অক্সিটোসিন তৈরি করে, যেটা ভার্চুয়ালি আমরা তো প্রকাশই করতে পারি না ভার্চুয়ালি ভালো মতো, তাই না? কতটা নিজেকে প্রকাশ করতে পারি? আমি একটা মানুষকে ভালোবাসি, আমি সেই মানুষটাকে ভালোবাসা কতটুকু প্রকাশ করতে পারবো যদি আমি চ্যাটিং করেই তার সাথে কথা বলি? কিন্তু ওই মানুষটা সামনে বসলে সে আমার চেহারা দেখবে, আমার মুখের ফেশিয়াল এক্সপ্রেশন দেখবে, আমার হাত পা নাড়ানো দেখবে, আমার তার প্রতি আমার ডেডিকেশন দেখবে, আমার ডিভোশন দেখবে।
সেই জিনিসটা দেখে তার মধ্যে যে লাভ হরমোন তৈরি হবে, অক্সিটোসিন তৈরি হবে, সেই জিনিসটা তো তাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তো এই অক্সিটোসিন কোনো ওষুধ তার জন্য করতে পারবে না, যে অক্সিটোসিন একটা সামনে বসে থাকা মানুষ তার জন্য করতে পারবে। দারুণ। তো একটা মানুষ হলে আমাদের ফিজিক্যাল কানেকশনটা, মানে ফিজিক্যালি তার সামনে বসে তার সাথে কথা বলাটা খুব দরকার। থ্যাংক ইউ আপু, আজকে অনেকক্ষণ অনেক ইন্টারেস্টিং একটা টপিক আলোচনা করলাম। আমি পার্সোনালি অনেক কিছু শিখছি। আমি শিওর যে আজকের ভিডিও যারা দেখবে তারা অনেক মজা পাবে, কারণ আপনি অনেক ইন্টারেস্টিং টপিকে কভার করছেন। থ্যাংক ইউ শাব্বির, থ্যাংকস আ লট। আমিও খুব এনজয় করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।